মুর্শিদাবাদ থেকে হাসিবুল শেখকে দেখতে পাচ্ছি। কাউকে জানাইনি বাবা, হঠাৎ করে আজকে 4-5 দিন যাবৎ সবার জন্য খুব প্রাণটা আমার কাঁদতেছে। তো ভাবলাম যে একটু লাইভে আসি, সবাইকে একটু আই হ্যালো করি। কেমন আছো হাসিবুল শেখ, কেমন আছো? সেই অমিক্রণে তো আমাদের সব স্বপ্ন দুলিত সাত করে দিল। তুমি লাইভে থেকো, আজকে মাস্টার থেকে নিয়ে দিয়ে একটা কথা বলবো। আমি যে আজকে লাইভে প্রিপারেশন নিয়ে আসছি সেটাও না, আমি কাউকে জানাইও নি। আর বিশেষ করে কোভিড পরবর্তী জটিলতার পর আমার হিমোগ্লোবিন এত ফল করলো আবার 1 বছর পরে, ওটা থেকে সার্ভাইভ পেতেই পাচ্ছিলাম না। শোনা যাচ্ছে হাসিবুল? শোনা যাচ্ছে? 2-3 জনকে ইনবক্সে বলেছি, বাট আমি কনফার্ম করিনি। হাফাচ্ছি এই যে ওই যে হঠাৎ করে অনেকদিন পরে লাইভে আসছি তো নার্ভাস ব্রেকডাউন। কি বলো, আমাদের বয়স হয়েছে না, এটা তো অস্বীকার করার জন্য নাই। আমরা তো সেই আগের মতো সেই সহ্যগুণ নাই, ক্ষমতা নাই আমাদের, তো অনেক সময় নার্ভাস। হ্যাঁ, কি আর শুনতে পাচ্ছি, নার্ভাসনেসে ভুগি একটা লাইভে আসার আগে। বা অনেক সময় আমার একটা বোধ অভ্যাস আছে, আমি রাত জাগি, এইটা কাটি ওইটা কাটি, এইটা একটু জানার চেষ্টা করি, ওইটা একটু দেখি, বা কোনো সময় কিচেনেও কাজ করি, বা কোনো একটা কিছু আমার গুছায় রাখা সেটাও আমি করি। সেই জন্য না আমার রাতে ঘুম এইটা আমি পানি না। প্রতিদিন মনে করি রাত 10টায় শুয়ে পড়বো, কিন্তু আমার ঘুমাতে ঘুমাতে 2টা, 2:30, 3টা বাজে। তো এই জন্য হয়তো একটা শরীরের উপরে আরেকটা প্রভাব পড়ে। হাসিবুল শেখ আছে তো। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, প্রচলিত গান সবাই শুনে, কিন্তু কিছু আনকমন গানের সাথে আমি পরিচিত হয়েছিলাম। তো পরিচিত হওয়ার মধ্য দিয়ে যে একটা গান, সেটা দিয়ে আমি গানটা যে আমি বলছি, সেটার পরে আমি বলবো যে আমি একটা সময়ে সেই বাচ্চা কাচ্চা ছোট তখন যেতাম। আশিক মাহমুদ অপু, আমার আরেকটা ছেলে, আমার পরপর 2টা ছেলেকে পেয়ে গেলাম, এরা আমাকে মা ডাকে। আশিক মাহমুদ অপু, বাবারে অনেক দিন তোমার সাথে আমার যোগাযোগ নাই। অপু ইজ ওয়াচিং, হ্যাঁ, কবিতার মায়াজাল গ্রুপের সে প্রতিষ্ঠাতা। তো হাফাচ্ছি, আসিফুল আমার ছেলে তো, সে ধরে ফেলছে আমি হাফাচ্ছি কেন। তো আনন্দ তো নিতে যেতাম চট্টগ্রাম আনন্দ নিতে। মাস্টারমশাই, সর্বজন শ্রদ্ধেয় একজন মাস্টারমশাই ছিলেন উস্তাদ মিহির কুমার নন্দী। তিনি আজ বেঁচে নেই। আমার খুব পছন্দের, যে আমি যে খুব একটা তার কাছে যেতে পেরেছি, খুব শিখতে পেরেছি তা কিন্তু না, কিন্তু কমন গানের বাইরেও কিছু গান তার কাছ থেকে আমি একটু জেনেছিলাম। তার মধ্যে একটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই যে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, ফিরিব আহ্বান মানিয়া তোমারও রাজ্যের মাঝে। তো এই গানটা দিয়েই আমি বলি, আমি খালি গলায় করতেছি, পূজা পর্যায়ের একটা গান। কিন্তু রবীন্দ্রনাথের গানের আমি কোনো তালগুল পাই না। পূজা পর্যায়ের গান আবার প্রকৃতিতে মিশে যায়, প্রকৃতি পর্যায়ের গান আবার প্রেম পর্যায়ে মিশে যায়, প্রেম পর্যায়ের গান আবার দেশপ্রেমে স্বদেশ পর্যায়ের গানে মিশে যায়। রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ যে জীবনের প্রতিটা ইঞ্চি, প্রতিটা ক্ষণই তিনি দিয়ে গিয়েছেন মানুষজনকে। তো পূজা পর্যায়ের একটা গান, সেখানে আমি শিখেছিলাম, খালি গলায় করছি, তারপরে আমি একটু বলছি যে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, হে ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে, হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, হে মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলসে, হয়েছে জর্জর জীবন ব্যর্থ দিবসের লাজে, হে দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে, হে আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে, আমারে রহে যেন না ঘিরি সতত বহুতর সংশয়ে, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে,
অনেক নৃপতির শাসনে নারুহি শঙ্কিত আসনে, অনেক নৃপতির শাসনে নারুহি শঙ্কিত আসনে, ফিরিব নির্ভয় গৌরবে তোমারি বৃত্তের সাজে হে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে। দুয়ারে দাও মোরে রাখিয়া ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজ্যের মাঝে হে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে। কোনো মিউজিক ছাড়া, কোনো বাজনা ছাড়া গানের সুর সাথে নিয়ে চলা খুব কষ্ট। আর আমি তো দুঃসাহস করে করে ফেলি, কারণ রবীন্দ্রনাথের গান শুধু যে শিল্পী করবে তা না, রবীন্দ্রনাথের গান হৃদয়ঙ্গমের গান, উপলব্ধির গান। দুয়ারে দাও মোরে, পূজা পর্যায়ে গানের রবীন্দ্রনাথ কি বলেছেন? আসলে দুয়ারে দাও মোরে তিনি হয়তো স্বদেশ প্রেম সেই জননীকেও বলেছেন। সেই স্বদেশী আন্দোলন 1905 সালের বঙ্গভঙ্গ, তখন যে রবীন্দ্রনাথের কিছু কালজয়ী গান সৃষ্টি হয়েছিল স্বদেশ পর্যায়ের গান, এটা পূজা পর্যায়ের গান। কিন্তু আমার মনে হয় যে এটা স্বদেশও মিলে মিশে যায়। যে মা জননীকে বলছেন, মা জননী এত মানুষের মৃত্যু, দেশপ্রাণ, বঙ্গভঙ্গ রথ, তারপরে আবার বঙ্গভঙ্গ, আমরা বাঙালি জাতি ভাগ হয়ে গেলাম, এই সমস্ত সবকিছু মিলে পূজা পর্যায়ের মধ্যে রবীন্দ্রনাথ একটা স্বদেশ চলে আসছে। যে মা গো তুমি তোমার দুয়ারে আমাকে রেখে দাও, বা হে বিধাতা হে ব্রহ্ম তুমি তোমার দুয়ারে আমাকে রেখে দাও, দুয়ারে দাও মুরে রাখি নিত্য কল্যাণ কাজে হে, ফিরিব আহ্বান মানিয়া তোমার রাজ্যের মাঝে হে। তোমারই আমি তোমার বৃত্ত হতে চাই, আমি আর কারো বৃত্ত হতে চাই না। আবার জীবনে, ব্যক্তি জীবনে আমরা অনেক সময় বলি এই ভগবানকে ডাকতে পারছি না, বিধাতাকে ডাকতে পারছি না, আল্লাহকে ডাকতে পারছি না, ঈশ্বরকে ডাকতে পারছি না, রাব্বুল আলামিনকে ডাকতে পারছি না, আমার তো দিন চলে যাচ্ছে, আমি তো মরে যাবো, আমি তো মৃত্যুর দ্বার গোড়ায়, কিন্তু আমার তো পরকালে আমার তো মুক্তি নাই, কিন্তু আমি তো ঘরের মধ্যে আমি বৃত্ত। যেদিকে ফিরি আমরা সেদিকেই রবীন্দ্রনাথকে আমরা আমরা করে রাখতে পারি। আবার বলছেন মজিয়া অনুক্ষণ লালসের অবনা পড়িয়া আলসে, আমি তো আলসে মজিয়া আছি, হয়েছে আমার জর্জর জীবন, আমারে রহে যেন না গিরি সতত বহুতর সংশয়ে, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে। এত লোভ কেন আমার, আমি এত জিনিস কেন চাই, এত পথে কেন আমি ফিরি, বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে। অনেক নৃপতির শাসনে, অনেক নৃপতির শাসন আমি চাই না। পরিবারে এই আমার গরম জল হয়েছে কিনা, আমার গ্রিন টি দাও, আমার চা হয়েছে কিনা, আমি আজকে মাংস খাবো, কালকে পাস্তা খাবো, পরশুদিন চিকেন খাবো, আমি খেলে খেলাম, না খেলে না খেলাম, বাইরে থেকে খেয়ে আসলাম, ঘরে যে একজন বৃত্তের মতো আছে তার দিকে কোনো নজর নাই, সে কি করবে মনোরঞ্জন, এইটাও আবার স্বদেশের পর্যায়ে ফেলো, স্বদেশ পর্যায়ে গেল যে মা জননী আমি তোমার পূজা করতে চাই। বিভিন্ন জনের বিভিন্ন মত, কেউ বলে সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, কেউ বলে সমাজতান্ত্রিক। বঙ্গভঙ্গ এবং দেশভাগের মূলে তো দুইটাই ছিল, একটা ছিল যে সমাজ চেতনা এবং পুজো, এবং আরেকটা ছিল যে এই যে ধর্মের বিভাজন, যে কংগ্রেস, মুসলিম লীগ এবং উচ্চবর্ণের হিন্দু, তিন গোষ্ঠী মিলে যে বিভাজন হলো, দেশভাগ হলো। তো এই পূজা পরিচয় গানটাও দেশভাগে আমি ফেলতে পারি। আমি মাঝে মাঝে এক একটা জিনিস নিয়ে চিন্তা আসে, তখন আমি এইভাবেই ভাবি। তো এই যে কারা লাভবান হইলো, কিন্তু সবকিছু মিলে জাতীয়তাবাদটাই আমাদের মুখ্য হয়ে ধরা দিল, আমাদের হিন্দু মুসলিমের ভেদাভেদ বৈষম্য যেটা ইংরেজরা চেয়েছিল, এবং তারা কিন্তু খুব সাকসেসফুল ইংরেজরা, তারা কিন্তু এমন ভাবে এই হিন্দু মুসলিম ভেদাভেদ দিয়ে গেল বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে। এবং এটার জন্য সাধারণ জনগোষ্ঠী, যে বিশেষ করে পাকিস্তান, আমরা বাংলাদেশের সংখ্যালঘু, পাকিস্তানে যারা সংখ্যালঘু হয়ে গেল, এবং ভারতবর্ষে যারা সংখ্যালঘু হয়ে গেল, আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই তিনটা দেশই আমরা সাধারণ জনগোষ্ঠী আমরা সাফার করছি। তো এই যে তিনি বলছেন যে ফিরিব নির্ভয় গৌরবে তোমারই বৃত্তের সাজে, আমি কিচ্ছু চাই না, হে ভগবান, হে বিধাতা, হে আমার দেশ, হে আমার জননী, আমি তোমার বৃত্ত হয়ে থাকতে চাই, আর কিচ্ছু আমি চাই না। তো রবীন্দ্রনাথের এই গানটা দিয়ে আমি শুরু করলাম। যে এই গানটা আমি শিখেছিলাম, শুনেছিলাম, এই গানটা আমি জানতামই না, একটু আনকমন গানটা আমি জানতাম না। আনন্দনদীতে উস্তাদ মিহির কুমার নন্দীর কাছে আমি কয়েকটা মাস গিয়েছিলাম, বা 1 বছর গিয়েছিলাম। তখন তিনি আরেকটা গান, আমার এই দুইটা গান সবসময় মাস্টারমশাইয়ের কথাটা খুব মনে পড়ে। আবার উস্তাদ মিহির কুমার নন্দীর কথা, উনি সর্বজন শ্রদ্ধা একজন উস্তাদ, এবং তার অগণিত হাজার হাজার ছাত্রছাত্রী। আরেকটা গান তিনি দিয়েছিলেন যে যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে, যাদের চাহিয়া তোমারে বলেছি তারা তো চাহে না আমারে, তারা আসে তারা চলে যায়, দূরে ফেলে চলে যায়, তারা আসে তারা চলে যায়, দূরে ফেলে যায় মরু মাজারে।
তারা সবাই যাদেরকে চাহিয়ে আমি তোমারে বলেছি তারা তো কেউ আমাকে দেখে না। দেখেন এই গানটাও, এইটাও সম্ভবত পূজা পর্যায়ের গান, কিন্তু এই যে বাংলাদেশ থেকে 1.5 কোটি মানুষ চলে গেল ভারতবর্ষে, তারা ভারতবর্ষে গিয়ে কি আশায় গিয়েছিল, কিন্তু ওখানে তাদের দুর্ভিক্ষ 47-এর দাঙ্গায় প্রথম 4 দিনে 5,000 মানুষ মারা গেল, 10 লক্ষ মানুষ মারা গেল, 1.5 কোটি মানুষ ভারতবর্ষে আশ্রয় নিল। কিন্তু ওখানে যে স্বাধীন ভারতবর্ষের জন্য তারা স্বাধীন হয়েছিল, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে গিয়েছিল, ওখানে গিয়ে তাদের উপর কি অকথ্য নির্যাতন, খাওয়া নাই, দুর্ভিক্ষ, হাজার হাজার মানুষের মৃত্যু। তো আবার আমি সংসার জীবনে যদি এই কথাটাকে ফেলি যে যাদেরই চাহিয়া তোমারে বলেছি, সংসারের সবার মনোরঞ্জন করে তোমাকে তো বিধাতা আমি ভুলে আছি, আমার তো পরকাল সমাগম, আমি পরকালে গিয়ে কি জবাব দিব। তো রবীন্দ্রনাথকে আমি সব দিকেই আমি ফেলতে পারি, স্বদেশ পর্যায়ে ফেলতে পারি, তার কোনো একটা পূজা পর্যায়ের গান, আমি আবার ব্যক্তি জীবনে ওইটা ফেলতে পারি। অনেক সময় সবকিছু যে আমি পড়তে পারি তা না। এই যে ভারতের স্বাগতা লক্ষ্মী দিদি, দেখেন যে তিনি ক্যান্সারের সাথে লড়াই করে সবগুলা গান তিনি বাংলা রবীন্দ্রনাথের পুরো কমপ্লিট কাজ তিনি করে দিয়ে যাচ্ছেন। তো এইটার জন্য মনের একটা জোর থাকে। কিন্তু স্বাগতা লক্ষ্মী দিদিকে দীর্ঘদিন আমি দেখি নাই, তার কথাটা বলতেই হয়, দীর্ঘদিন আমি দেখি না গানের জগতে। শেষে জানলাম যে তার ক্যান্সার, এবং ক্যান্সার নিয়ে তিনি নিবৃত্তচারী হয়ে রবীন্দ্রনাথের সব গান তিনি জনসমক্ষে সুর করে, সিডি করে, ক্যাসেট করে দিয়ে যাচ্ছেন। তো আমি লাইভে আসতে এখন ভয় পাই, আসলেই আমি হাঁফাই। আসলে কোভিডের পরে বিশেষ করে আমার হিমোগ্লোবিন যখন ডিটেরিয়েট হলো, আমার উপর বড় একটা ডিজাস্টার ঘটে গেছিল, এরপরে আমি আর পারি না। তো বিশেষ করে বর্ধমানের মুস্তারি, তার নামটা না নিলেই হয়, অনলাইন সাহিত্য জগতে মুস্তারিকে সবাই পছন্দ করে, চিনে। মুস্তারি আমাকে সেদিনও বলছে, দিদি আপনি তুমি মাঝে মাঝে লাইভে আসিও। মুস্তারির সাথে তাই আমাকে এত রেসপেক্ট করে, মনে হয় যেন 1000 মানুষের রেসপেক্টের চেয়ে একজন মানুষের রেসপেক্ট নিয়েই চলা মনে হয় সবচেয়ে শ্রেয়, আমাকে সবাই রেসপেক্ট করবে সেরকম কোনো কথা না। তাকে আমি বীরপুর বেতুয়া দৌড়িয়েছিলাম, রাতে বীরপুর পেয়েছিলাম তাকে সম্মেলনে, সাহিত্য সম্মেলনে বীরপুর, নদিয়া, হুসনে আরা আর মুস্তারিকে পেয়েছিলাম। তো মুস্তারি আজকে তাকে জানিয়েছি শুধু আমি আসতে পারি লাগবে, কিন্তু আমার শরীর কাভার করছে না, শরীর স্যুট করছে না যে আমি যে কথা বলতে পারবো। কথাগুলো একটু তাড়াতাড়ি টেনে নিয়ে যাচ্ছি। মুস্তারি আমাকে সেদিনও রিকোয়েস্ট করেছে, যদুনন্দন কুণ্ড রিকোয়েস্ট করেন, জয়ন্তী দত্ত খুব অসুস্থ তিনি রিকোয়েস্ট করেন, সবচেয়ে বড় কথা আমার মায়ের মতো মিতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব অসুস্থ। মিতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার করিমগঞ্জ নক্ষত্র হোটেলে আমি এক রাত ছিলাম, এবং এর আগে আর একটা সাহিত্য সম্মেলনে আসামের করিমগঞ্জে দেখা হয়েছিল, এবং একসাথে বাসে করে শিলচর থেকে উনি এয়ারপোর্টে চলে গেলেন, খুব অসুস্থ এয়ারপোর্টে, আমি শিলচর চলে গেলাম সাহিত্য সম্মেলনে, এবং উনি এয়ারপোর্ট গিয়ে নাকি মাথা ঘুরে পড়ে গেছিলেন। আমার মায়ের মতো মিতা বন্দ্যোপাধ্যায় আগরতলা, তিনি খুব অসুস্থ, তার জন্য সবাই আশীর্বাদ করবেন, সবার তার জন্য দোয়া করবেন। মায়ের বয়সী অনেক বয়স হয়েছে, তার নিয়ার অ্যাবাউট 70, কিন্তু তার একটা টান আছে, এবং এই সময় তো শারীরিক অসুস্থতা এবং এজমার টান এগুলো তো খুবই ভয়ঙ্কর। তো পরশুদিন আমার কথা হয়েছে আমার মা মিতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। মাস্টারমশাইয়ের কথা বললাম, অধ্যক্ষ মিহির কুমার নন্দী আনন্দধ্বনির অধ্যক্ষ ছিলেন। আমি আমার লাইফটা আজকে আমার মাস্টারমশাই অধ্যক্ষ মিহির কুমার নন্দীকে উৎসর্গ করছি। মিহির কুমার নন্দীকে নিয়ে আরেকটা দুইটা কথা বলতে হয়। একবার আমার একটা লেখা প্রথম যখন লিখি, হাবিলাস দ্বীপ আমার শ্বশুর বাড়ি, তখন ওখানে ম্যাগাজিনে ছাপা হয়েছিল। তো আমি কি লিখবো একটা ধর্মীয় ম্যাগাজিনে, তখন আমি রবীন্দ্রনাথের ব্রহ্মপর্যায়ের কিছু গানের 2 লাইন বিশ্লেষণ করে করে একটা লেখা তৈরি করেছিলাম। তো প্রথম লেখাতেও খুব আনন্দ অনুভূতি, বিয়ের পর তো বেশ কিছু পর বিয়ের, আমার বিয়ে হলো 90 সালে, বেশ কিছু পর। পানি খাই। তখন আমি আনন্দধ্বনিতে যাই। তো মাস্টারমশাইকে আমি কিন্তু খুব একটা কথা সবার সাথে বলি না, কিন্তু এই সমস্ত পার্সোনালিটিকে আমি খুব ভয় পেয়ে আগেও বলেছি। তো আমি যখন সবাই চলে গেলো, আমি ওই দিন ছিলাম, আমার ড্রাইভার আসতে একটু দেরি করছিল, তো মাস্টারমশাই বের হবেন, আর আমি তাই উনি পান খেতেন, আমি তার জন্য মাঝে মাঝে 2-3 কিলো পান নিয়ে যেতাম, আমি নীরবে ওনার হাতে দিয়ে দিতাম। 3-4 বার আমি পান নিয়ে গিয়েছি, আমিও পান খাই। তো লিখাটা মাস্টারমশাইকে দেখালাম, তো মাস্টারমশাই বললেন যে এই তো শুরু হয়েছে, এখন ভালো হবে। আমি বললাম মাস্টারমশাই পুরো রবীন্দ্রনাথের উপরে লিখেছি। তো বললেন যে এই তো হাত খুলে যাবে, লেখা শুরু করো, আশীর্বাদ করেছিলেন। আর ওই সময়টাতে দাঁড়ায় বারান্দায় আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, বলেছেন যে মাস্টারমশাই আপনি কি জানি একটা কথা নিয়ে আমরা আমাদের জন্য তো আমরা দীক্ষা নিতে হয়, যেমন আমি রাম ঠাকুরের দীক্ষিত। তো বলছিলাম মাস্টারমশাই আপনি কার দীক্ষিত? আমি মনে করেছি উনি কবুল দামের। আর
আমাকে তো, আমি তো সিলেটের মেয়ে, আমাকে তো কেউ একটা চিরাং, খুব একটা মানুষের প্রথম চিনতে পারতো না। তখন আমি বলতাম যে সুরেন্দ্র বিজয় চৌধুরীর বড় মেয়ের ছেলে নাতবু আমি। সুরেন্দ্র বিজয় চৌধুরীকে এক নামে সবাই চিনতো তখন। তিনি MA LLB উকিল ছিলেন, আমার শাশুড়ির বাবা MA LLB উকিল, কবরদামের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাকালীন বোর্ডে ছিলেন। তারপরে অনেক কিছু। সুরেন্দ্র বিজয় চৌধুরী তখনকার দিনের MA LLB উকিল, একে খানের বন্ধু ছিলেন, ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো ওই এরকম একজন আমার শাশুড়ির বাবা। তো তা আমাকে বলতেছে, আমাকে আমার মাস্টারমশাই আমাকে জিজ্ঞেস করলেন তোমার বিয়ে কোথায় হয়েছে। তাই আমি বললাম যে মাস্টারমশাই আমাকে তো ওইভাবে চিনবেন না, সুরেন্দ্র বিজয় চৌধুরীর বড় মেয়ের নাতবু আমি, ছেলের বউ আমি। বলি ও আচ্ছা, সুরেন্দ্র বিজয় চৌধুরী, সুরেন্দ্র বিজয় চট্টগ্রামে তো ওনাকে তো এক নামে চিনে, তাদের অনেক ব্যবসা টিবসা অনেক কিছুই ছিল আগে। তো হ্যাঁ, আমি বললাম, তখন কবিলতা আশ্রমের কথাটা আসলো, রাম ঠাকুরের কথা। তখন আমি বললাম যে মাস্টারমশাই আপনি কার দীক্ষিত। মাস্টারমশাই তখন আমাকে একটা জবাব দিয়েছিলেন, আমি তো সারা জীবন রবীন্দ্রনাথের সাধনা করি, রবীন্দ্রনাথের সাধনা করলে কোনো গুরুর দীক্ষা নিতে হয়। হেসে আমার দিকে খুব কম কথা বলতেন, হাসতেন কম, পান খেতেন, মিষ্টি বাসি আস্তে আস্তে কথা বলতেন। তো বললেন যে রবীন্দ্রনাথের নিয়ে আমি সারা জীবন পড়ে আছি, আমার কোনো গুরুর দীক্ষা নেওয়ার প্রয়োজন অনুভব করিনি। তো একটা প্রশ্নের জবাব আমি পেলাম। তো বেশ কিছুদিন পরে তখন আমি আনন্দধ্বনিতে যাই। তো আমার একটা, উনি যার সাথে সারা জীবন চলেছেন, আজকে তাকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, এত বলতে পারি না মানুষটাকে। তো কিছুদিন পরে মাস্টারমশাইকে বললাম যে একটা কারণে ফোন করলাম, আমি একটা আমার ফ্ল্যাটটা বুকিং দিয়ে আমি একটা বিপদে পড়লাম। তো আমি যার ল্যান্ড ওনার, ওনার সাথে উনি সারা জীবনই চলেছেন। বলতে গেলে সারা জীবনই ওনার সাথে, উনিও নাই, উনি মারা গেছেন, ওনার সাথে উনি সারা জীবন তার আনন্দধ্বনির ব্যাপারে বা সম্মিলিত রবীন্দ্র শিল্পী সংস্থার ব্যাপারে, সম্মেলনের সব বৎসর বৎসর ওনারা অনুষ্ঠান করেন। তাই মাস্টারমশাইকে একটা ফোন দিলাম, দিয়ে বললাম মাস্টারমশাই আমি তো এখানে একটা ফ্ল্যাট দিয়ে, আপনি যার সাথে চলেন তার জায়গা, তাই এখানে ফ্ল্যাট বুকিং দিয়ে আমি বিপদে পড়ে গেছি। তো উনি আমাকে বলছিলেন, দেখেন মানুষ নীতি এবং আদর্শ শ্রদ্ধার অসীনে আমি মানুষটাকে ভুলতে পারি না, পিতৃতুল্য বাবা, মানে ঠিক মনে হয় যেন আমার আরেক বাবা। যার সাথে উনি সারা জীবন চলেছেন, কিন্তু উনি সত্যে অনড়। আমাকে বলেছিলেন যে আমি বলছিলাম যে জায়গাটা তো একটু সমস্যা, বেজালটা আমার কাছেই ধরা পড়েছে। আমি তখন বুকিং দিয়েছি, এখন আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার চলছে। আমি 10 লাখ টাকা বুকিং দিয়ে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম, তখন বলি কি আমার টাকা ফোরফিট হয়ে গেছে, আমি 4 লাখ টাকা ফিরে পাবো। তখন আমরা তখন ঘাটাঘাটি করে জানলাম যে জায়গাটা নিয়ে তখন বেজাল। আচ্ছা যাই হোক, তো মাস্টারমশাই বলছিলেন যে আমাকেও নিতে বলেছিল, কিন্তু আমি নেই, আমি জানতাম জায়গাটা বেজাল। দেখেন আমি তার ছাত্রী, মাত্র 7 মাস কি 8 মাস কি 9 মাস তার কাছে আমি গিয়েছি, কিন্তু উনি যার সাথে সারা জীবন চলেন, কিন্তু উনি কিন্তু সত্যে কিন্তু অনড়। উনি কিন্তু সত্য উত্তরটাই আমাকে দিয়েছিলেন, মাস্টারমশাই আপনি তো জানেন, আসেন সবসময় এখানে আসেন, একসাথে অনুষ্ঠান করেন, এই জায়গাটা সম্পর্কে আপনি কিছু জানেন মাস্টারমশাই? আমি কিন্তু আপনার একজন ছাত্রী, আপনি আমার বাবার মতো, আমাকে যা জানেন আপনি বলেন। তখন বলছিল আমি জানি এই জায়গাটা নিয়ে একটু বেজাল আছে, আমাকেও বলেছিল বুকিং দিতে, কিন্তু আমি দেই নেই। যে এই যে অসত্য বলাটা, এই যে অপ্রিয় সত্য কথাটা, উনি কিন্তু সত্যের পূজারী। রবীন্দ্রনাথের চর্চা যারা করে তারা কিন্তু সত্যের পূজারী হয়। উনি কিন্তু যার সাথে সব সময় কাজ করেন, চলেন, যার বাসায় আসেন, কিন্তু আমাকে কিন্তু উনি এত চিনেন না, আমাকে কিন্তু 7-8 মাস দেখেছেন, 9 মাস দেখেছেন। কিন্তু উনি আমাকে সত্য কথাটা বলেছিলেন যে হ্যাঁ আমি জানি এই জায়গাটা নিয়ে বেজাল আছে, তুমি তো দিয়ে এখন বিপদে পড়ে গেছো। কিন্তু ইনি এটাও আবার বলছিলেন যে আমি যে জায়গাটাতে উঠেছি, যে ফ্ল্যাটটাতে উঠেছি, ওটাও আমি এখনো রেজিস্ট্রেশন পাইনি। তো বলছিলেন যে অনেক সময় উনি এটাই বলছিলেন যে ডেভেলপারদের সাথে চলতে গিয়ে, ডেভেলপারদের সাথে চললে এরকম বেজালে প্রায় সবাই পড়ছে, এই কথাটা বলছিলেন। তো আজকের লাইভটা আমি আমার লাইভটা পুরোপুরি মাস্টারমশাইকে উৎসর্গ করবো, যদিও আরো অনেক গুণীদের কথা আসবে। মাস্টারমশাইকে আজকে আমার লাইভটা, উস্তাদ মিহির কুমার নন্দীকে আমার লাইভটা আজকে উৎসর্গ করবো। একটা পার্ট শেষ করলাম। আগেকার সময় দেখতাম যে সব মানুষই চিরকুমার থাকতেন। সম্প্রতি জয়নাল হাজারী মারা গেলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনিও চিরকুমার। অনেক কিছুই পড়ি, তার একটা বান্ধবী ছিল, তার জন্য নাকি তিনি বিয়ে করেন নাই। আমাদের রেলমন্ত্রী অনেক সারা জীবনই তার জীবন কাটিয়ে দিলেন, শেষ বয়সে বিয়ে করেছেন। চিরকুমার। আগে দেখে শিক্ষাক্ষেত্রে সব টিচার থাকতেন চিরকুমার, শিক্ষয়িত্রীরা চিরকুমার থাকতেন। একজন আরেকজনকে ভালোবাসলে সে ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতেন। আমাদের সাম্যবাদী দলের কমরেড আসাদুর আলী, তিনিও কিন্তু চিরকুমার আজীবন ছিলেন। আমার বাবাকে কিন্তু বিয়ে করানো যাচ্ছিল না, 37 বছরে আমার বাবা বিয়ে করেছেন। এই শিক্ষার সৃষ্টি। তো আগেকার মানুষ এত সাত্ত্বিক ছিল, তারা সব সময়ই চিরকুমার থাকতো।
খুব বেশি চিরকুমার আপনি আগে এই সময় না, একটা সময় দেখেন চিরকুমারের মানে ঢেউ ছিল আমাদের পূর্বপুরুষদের। চোখটা একটু ইয়ে করে দেখেন, ম্যাক্সিমাম যারা শিল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে অবদান রেখেছে, রাজনীতির ক্ষেত্রে অবদান রেখেছে, যারা একটু কষ্ট পেয়েছে প্রেমিক থেকে, তারাই সবাই চিরকুমারী। সেখান থেকে 12 জানুয়ারি গেল আমার বাবার মৃত্যুবার্ষিকী, 12 জানুয়ারি গেল স্বামী বিবেকানন্দের জন্মদিন। ডিসেম্বর মাসটা যখন শেষ হয় না, জানুয়ারি মাসটা আসে, একটা আনন্দ থাকে মনের মধ্যে, কিন্তু আনন্দটা ভিডিও কেটে যাচ্ছে কেন? শুভকামনা রইল। ভিডিওটা কেটে যাচ্ছে কেন রে হাসিবুল? অনেক দূরে কামাল হাসান, ঈশ্বর দেবনাথ দা দেখছে, কফিল উদ্দিন মাহমুদ চৌধুরী আমার বন্ধু দেখছে, সাদিয়া আহমেদ দেখছে, অ্যাডভোকেট মধুসূদন দাস আমার বন্ধু দেখছে, 19-এর বন্ধু। তো চিরকুমার মাস্টারদা সূর্য সেন যে বিয়ে করেছিলেন, আমি তার বিয়ের দিকটা আজকে একটু আলোকপাত করি। তার তিনি বিয়ে করেছিলেন, বিবাহ করেছিলেন, তিনি বিয়ে পাশ করলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে। চট্টগ্রাম কলেজে তিনি পরীক্ষা দেওয়ার সময় তার ভুলবশত টেবিলের উপর বই ছিল এবং বই থাকায় তাকে বহিষ্কার করা হয় কলেজ থেকে। এরপর তিনি বহরমপুর চলে গেলেন, ওখানে কৃষ্ণনাথ কলেজ থেকে তিনি বিয়ে পাশ করলেন। বিয়ে পাশ করার পর চট্টগ্রাম ফিরে আসলেন। চট্টগ্রাম ফিরে আসার পর তিনি বিয়ে করেছিলেন যে চট্টগ্রামে 1919 সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুঙ্গপাড়ার নগেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা পুষ্পকুন্তলা দেবীকে বিয়ে করেছিলেন, দত্তকে বিয়ে করেছিলেন। পুষ্পকুন্তলা দত্ত, কি সুন্দর নাম। নরেন্দ্রনাথ দত্তের 16 বছরের কন্যা। এবং তিনি বিয়ে করতে চাননি। এখানে দুইটা মত আমি পেয়েছি, একটা উইকিপিডিয়ায় পেয়েছি আর একটা এমনি ফেসবুকে ভাইরাল হয়েছে। দেখি যে আসলে তিনি নাকি একটা চিঠি পেয়েছিলেন কলকাতায়, এবং বিয়ের দিন আমাদের সনাতন ধর্মে বিয়ের 3 দিনের দিন ফুলসজ্জা হয় এবং 2 দিন ব্রহ্মচর্য পালন করা হয়, বাসর রাত, কাল রাত, আর বিয়ের দিনের পরে বাসর রাত 3য় দিন ফুলসজ্জা হয়। এবং ওই দিনই একটা চিঠি পেয়ে তিনি চলে গেছিলেন এবং পুষ্প থেকে তিনি বিদায় নিয়েছিলেন, বলছিলেন যে আমার চিঠি আসছে, আমাকে যেতে হবে, তবে তুমি আমার স্ত্রী। আবার কেউ বলেন যে তিনি বিয়ে করতেই চাননি, তিনি নাকি তার বৌদিকে বলেছিলেন যে আমি বিয়ে করতে চাচ্ছি না, আমার দেশের জন্য আমার জীবন দিতে হবে, মাস্টারদা সূর্য সেন। তো আর মতান্তরে আবার বলে তাকে বিয়ে করানো হয়েছিল, তিনি বিয়েতে রাজি ছিলেন, কিন্তু চিঠি আসায় তিনি চলে গিয়েছিলেন। আর মাস্টারদা সূর্য সেনের জন্ম হয়েছিল 22 মার্চ 1984 রাউজান উপজেলায়, সরি 22 মার্চ 1894 জন্ম হয়েছিল, 22 মার্চ 1894। আর মৃত্যু হয়েছিল 12 জানুয়ারি 1934 সালে। আর তার বাবা ছিলেন রাজমণি সেন আর মা ছিলেন শশীবালা সেন। এগুলো আমি আগেও বলেছি। আর সবচেয়ে বড় কথা, মাস্টারদা সূর্য সেন যখন জেলে ছিলেন তখন তিনি গান শুনতে চাইতেন। কল্পনা দত্ত নাকি একদিন বিনোদ বিহারী চৌধুরীকে ডাকলেন, বিনোদ বিহারী চৌধুরী, তাকে আমি পেয়েছি, আমি বিনোদ বিহারী চৌধুরীর সংস্পর্শে আমি যেতে পেরেছি। বলছিলেন যে বিনোদ, মাস্টারদা গান শুনতে চেয়েছেন, তুমি একটা গান শোনাও। তো জেলখানার ভিতরে বিনোদ বিহারী তো গান জানেন না, তিনি নাকি গান শুনে গিয়েছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। মাস্টারদা সূর্য সেন তার অনুসারীদেরকে বলেই গিয়েছিলেন যে আমি তো চলে যাব, তিনি যেতে চাননি, বলছিলেন যে আমাকে শূন্য থেকে শূন্যে টানছে, অসীমের দিকে টানছে, আমি কোথায় দাবিত হচ্ছি, কিন্তু আমি যেতে চাচ্ছি না, আমাকে যেতে হবে। তোমরা দেশকে মুক্ত করার উজ্জীবন তোমরা পরম্পরায় দিয়ে যেও, আমি যে দিয়ে যাচ্ছি তোমাদেরকে, তোমরা দিয়ে যাবে তাদেরকে। কিন্তু মাস্টারদা সূর্য সেনের অনেকে পরে নাকি তাদেরকে কালাপানি জেল, যে সেলুলার জেলে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাস্টারদার ফাঁসির পর তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং 1934 সালের 12 জানুয়ারি মাস্টারদাকে ফাঁসি দেওয়ার আগে তার সারা শরীর ভেঙে তারকেশ্বর দস্তিদার আর মাস্টারদাকে তাদের প্রচন্ড মারধর করা হয়, সব হাড্ডি কুড্ডি ভেঙে দেওয়া হয়, তাদের দাঁত উপড়ে ফেলা হয়, নখ উপড়ে ফেলা হয়। মাস্টারদার একটা মানে কায়া ক্লান্ত শরীরকে ফাঁসি দিয়ে, তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দিয়ে, তাদের ফাঁসির ডেড বডিগুলা ইংরেজরা বুকের সাথে পাথর বেঁধে ভারতীয় উপমহাসাগর আর বঙ্গোপসাগরের আর ভারতীয় সাগরের মাঝামাঝি নিয়ে ফেলে দিয়েছিল, যাতে বাঙালিরা তাদের ডেড বডিগুলা না পায় এবং তাদের ডেড বডিগুলা যেন ভেসে না ওঠে। এই অবস্থা বিপ্লবী মাস্টারদা সূর্য সেন।
আর আর মাস্টারদা সূর্য সেনের ডাকনাম ছিল কালু। 17/2/1933 সালে সূর্য সেনকে ধরার জন্য আনন্দবাজার পত্রিকা 10,000 টাকা ঘোষণা করেছিল। আর সূর্য সেনের কিন্তু 4 বোন ছিলেন, বরদা সুন্দরী, সাবিত্রী, ভানুমতি এবং প্রমীলা। আর তারা 2 ভাই ছিলেন, সূর্য সেন এবং কমল সেন, 2 ভাই ছিলেন। তো বাবা ছোটবেলায় মারা যান, তখন তার কাকা সূর্য সেনের কাকা তাকে মানুষ করেছিলেন। সালে সূর্য সেন যখন পলাতক ছিলেন, তখন তিনি কলকাতার আর্ম স্ট্রিটের একটা মেসে পুলিশের হাতে ধরা পড়েন। তখন তাকে মুম্বাই, বর্তমানে মুম্বাই, এখন মুম্বাই রত্নগিরি জেলে তিনি ছিলেন। তার বিয়ের পর আর কিন্তু তার কিন্তু কোনো দাম্পত্য জীবন পালিত হয় নাই। তার বিয়ের দিন বাসর রাত, ফুলসজ্জার রাতের আগেই তিনি বের হয়ে যান, তাকে নিয়ে তিনি চলে যান। এরপরে তিনি পুষ্পর কাছে চিঠি লিখতেন। পুষ্প নাকি বারবার চেয়েছিলেন পুষ্পকুন্তলা যে আমাকে তোমার বিপ্লবী দলে নিয়ে যাও। সূর্য সেন নিতে পারেননি, তার জীবনই বা কয়দিনের। তো পুষ্পর এবার টাইফয়েড হয়েছিল এবং মাস্টারদা সূর্য সেন নাকি প্যারেলে বারবার চিঠি লিখার পরে, বারবার অনুনয় বিনুনয় করার পরে প্যারেলে তিনি মুক্তি পেয়ে পুষ্পকে দেখতে এসেছিলেন, পুষ্পকুন্তলাকে। তখন পুষ্পকুন্তলা কিন্তু একদম মৃত্যুসজ্জায়, আর দেখা হয়নি। এই যে ফুলসজ্জার রাতে সন্ধ্যাবেলায় তিনি বের হয়ে গেলেন, আর কিন্তু পুষ্পকুন্তলার সাথে তার দেখা হয়নি। তিনি যখন আসছিলেন তখন পুষ্পকুন্তলা নিথর দেহ। কিন্তু পুষ্পকুন্তলাও বারবার বলেছিলেন যে আমাকে তুমি নিয়ে যাও, তোমার এই দেশপ্রেমের মন্ত্রে আমাকে উজ্জীবিত করো, আমাকে তুমি তোমার সাথে তোমার স্বদেশের কর্মকাণ্ডে আমাকে তুমি উজ্জীবিত করো, নিয়ে যাও। ঠান্ডা লাগে পিঠে, কোমরে ব্যথা আমার। কন্ডেম সেলে সূর্য সেন কন্ডেম সেলে থাকা অবস্থায় বা জেলে থাকা অবস্থায় তিনি কিন্তু বিভিন্ন কয়েদির কাছে চিঠি পাঠাতেন মাস্টারদা সূর্য সেন। তার মন্ত্রে তিনি উজ্জীবিত এবং একতা এবং আদর্শ ছিল মাস্টারদা সূর্য সেনের শেষ দিকটা, যে একতা এবং আদর্শ, ভারতবর্ষের বাঙালিদের মধ্যে একতা এবং আদর্শ। কিন্তু আজ কি দেখছি, এত বিপ্লবী, এত হাজার হাজার বাঘাযতীন মাস্টারদা সূর্য সেন, কত নাম, আমি একদিন নামগুলা নিয়ে আসবো। কত নাম, সেলুলার জেলে কি পরিমাণ নির্যাতন করা হতো, কি পরিমাণ মানুষকে মারা হয়েছে। বললাম তো 1.5 কোটি মানুষ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবাংলায় গেল। এবং সবচেয়ে বড় কথা, ওই 1946 সালের রায়টে 10 লক্ষের উপরে 12-14 লাখ মানুষ মারা গিয়েছিল। আর কন্ডেন্সারে যখন ময়লার এই যে টুকরি মানে ময়লার বাস্কেটের মধ্যে করে চিঠি বিতরণ করতেন তিনি জেলের ভিতরে, এক কয়েদির কাছ থেকে আরেক কয়েদির কাছে। তো কল্পনা দত্ত নাকি বলেছিলেন যে বিনোদ বিহারীকে মাস্টারদা গান শুনতে চেয়েছেন। তখন বিনোদ বিহারী এসে, তুমি তো গান জানেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানটা গিয়েছিলেন। আর ওই সময় তো বঙ্গভঙ্গ এবং রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের কিছু গান, রবীন্দ্রনাথের স্বদেশের গান যে এত মানে এই যে বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ফেলিস নে ভাই, একটা কিছু করে নি ঠিক বেশে ফেলা মরার ওদিক, এই যে বাঙালিকে উজ্জীবিত করা রবীন্দ্রনাথের, বারে কেদিক বারে কদিক এ খেলা আর খেলিস নে ভাই। আবার ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এইটার সাথে আরেকটা গান একদম আমার স্বদেশ রবীন্দ্রনাথের সেই বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথের এই গানগুলো লেখা। যেমন একটা গান, আমি তো গাইতে পারি না, আমার গলা টলা ভাঙ্গা, তারপরে একটা গান আমি একটু 2 লাইন গাই, আমার খুব পছন্দের এই গানটা, এই যে গাচ্ছে, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আরে কারো ধারে ধারে বোনা মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। এগুলো স্বদেশী গান, যদি তোর ডাক শুনে কেউ, এর মতো একই রকম এই গানটা। কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর রতন রাশি, আমি জানি গো তার মূল্য জানি, আমি জানি গো তার মূল্য জানি, পরের আদর কাড়বো না মা, যে তোমায়
জাগে শিওর ভাগে, বজে জাগে শিওর ভাগে, কারো কাছে হারিব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমার চরণ মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধারে ধারে বোনা মা, যে তোমায় ছাড়ে ছাড়ো আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। রবীন্দ্রনাথ ইংরেজদের উপাধি প্রত্যাখ্যান করেছিলেন, নজরুল ইসলাম করেছিলেন। নজরুল ইসলামের বিদ্রোহী অনেক কিছু সৃষ্টি, আমি এদের নজরুল ইসলামের সৃষ্টি নিয়ে আসবো। আর ডিসেম্বর মাসটা শেষ হইলেই আমার জানুয়ারি মাসটা বৎসরের আনন্দ আমি উপভোগ করতে পারি না। একদিকে 12ই জানুয়ারি আমার বাবার মৃত্যুবার্ষিকী, মাস্টারদা সূর্য সেনের ফাঁসির দিন, যদিও স্বামী বিবেকানন্দের 12ই জানুয়ারি জন্মদিন পড়েছে, কিন্তু আর এই যে জুলাইয়ের পরে যখন আগস্ট মাসটা এসে ঢুকে তখন বঙ্গবন্ধুর জন্য পরাণটা কেমন জানি হয়ে উঠে। সারা আগস্ট মাসটাকে মানে যেন একটা মানে বিষাক্ত একটা মাস আমার কাছে মনে হয়, যে এই আগস্ট মাসেই তো সবকিছু শেষ হয়ে গিয়েছিল। গান যে গাইতে পারি তা না, কিন্তু গানের কথাগুলো শুনলে মনটা অন্যরকম শুদ্ধি আসে, জীবনে পবিত্রতা আসে, ঋদ্ধি হয়, মন শরীর তনু প্রাণ শুদ্ধ হয়। এই তো চলে যাবো পৃথিবী থেকে আর কয়দিন, ডাক তো চলেই আসছে, আমরা জীবনের শেষ প্রান্তে এখন আসছি। মনে হয় যেন দুই একটা কথা যদি ইয়াং জেনারেশনের একটু উপকারে আসে। আমি এখন একটা সৃষ্টি পাঠ করছি, এটা আমার সৃষ্টি, মানুষ এবং মানবতা, সৃষ্টিও পাঠ কল্যাণী দেব চৌধুরী। আমি লিখব আজ সাম্যের গান, আমি গাইব আজ চেতনার গান, অমৃত প্রাণ সব মিলে আজ সুশীতল মনোপ্রাণ। ধরা করো সুধা বরিশন, মিলাও ঠুটে ঠুট মন, ফুলে ফুলে অলি ঘুরে গোলাপ ফুটে যে বাগান। তারা কি জানে কোন স্থানে থাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান? আছে কি প্রাচীর চারি জাতি ঘিরে, দেখে নাকি কেউ কারো মুখ? জুনাকিরা ঢুকে পড়ে সকলের গৃহে, শালিক জোড়া বসে উঠান মাঝ। কবুতর জোড়া খাদ্য খুঁজে উল্লাসে হেঁটে সকলের গড়, দবল রাজহাঁসগুলো ছুটে ঝাঁকে ঝাঁকে পথ প্রান্তর। নয়ন জোড়ায়ে তাদের কোলাহলে, কেউ কি কখনো ঢাকে নয়ন? এসব হেরিতে ভেবে হিন্দু মুসলমান, চট্টগ্রাম সিলেট কুমিল্লা ঢাকা রাজশাহী বিবাদ হানে কি হে কৃপণ পাষাণ। আম কি কখনো করেছে পৃথক বন্দনা তোমার হে আগুয়ান? দবল গাভীর মিষ্টি দুধ বলেছে পথিক তুমি খেও না আমার, তোমার জাত যায়। মিষ্টি ডাবের পানি করেছে কখনো রাগ, হিন্দু মুসলমান খেয়েছে ভেবে। ধরায় প্রাণ একটাই পরিচয়, ওরা মানুষ, এরাই মানুষ, বিধাতার সেরা সৃষ্টি খান। মানুষ আর মানবতায় দুটো শব্দে ফিরে আসো হে জৈন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। মানুষ এবং মানবতা পাঠ করলাম। আর একটা প্রার্থনা, আমি আজকে আমার কবিতা নিয়ে বসিনি, হাতের কাছে যেটা পেয়েছি সেটা নিয়ে বসে গেছি। এই কবিতাটা আগেও আপনারা শুনেছেন, তারপর আমি পড়ছি। প্রার্থনা সৃষ্টি ও পাঠ কল্যাণী দেব চৌধুরী। লিখতে পারিনি আমি আজ, লিখতে পারিনি, তসবিটা নিয়েছি হাতে আমি বারবার, জপতে পারিনি আমি আজ, জপতে পারিনি। ভগবান তোমার নাম নিতে তুমি কেন করছো প্রহসন? তুমি হবে না কৃপণ, হে আল্লাহ করো স্নেহ বরিশন। মন্থন হয়েছে দেশটা আজ উতলি উঠেছে বিষ, এত প্রেমের বৃষ্টি তোমার প্রভু, কুটিলটা তবুও হলো না ঠিক। চুরি লুণ্ঠন আত্মসাৎ গ্রাস যায় যে জগৎ বেশে, ব্ল্যাকমেইলিং এর খেলায় মত্ত কালো টাকা প্রভু খিলখিলিয়ে হাসে। ভালো মানুষেরা অসুস্থ পথঘাট ছেড়েছে কবে কোন কালে, গোর কুনে ঠেসে হাহাকার করে গাছপালা মরে লাজে। কপটরা কোনো কালে চিনল না সত্য সুন্দর ঠিক পথ, সকল ঠিক করলো ঠিক, ঠিক রে করলো ঠিক। অবাক বিস্ময়ে চাই হে দয়াল, দেখাও সঠিক পথ, চুকে ডালো তাদের আলো, উদ্ভাসিত করে জগৎ। মহাসমরের মহাদিনে প্রভু কারোর কাছে হারবে সকল আলো, এই কালিমাময় পৃথিবীতে তুমি সেদিন কেমনে দেখাবে আলো? হে যিশু হে বুদ্ধ, মালাটা নিয়েছি হাতে আমি বারবার, জপতে পারিনি আমি আজ, জপতে পারিনি। লিখতে পারিনি আমি আজ, লিখতে পারিনি। তসবিটা নিয়েছি হাতে আমি বারবার, জপতে পারিনি আমি আজ, জপতে পারিনি। লিখতে পারিনি আমি আজ, লিখতে পারিনি। তসবিটা নিয়েছি হাতে বারবার, জপতে পারিনি আমি আজ, জপতে পারিনি।
12 জানুয়ারি আমার বাবা মারা গেলেন, আবার 14 জানুয়ারি কিন্তু প্রতি বছরই পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি যাকে বলে। তো বাবা সেদিন চতুর্থার পুরোহিত ছিল। তো বাবা মারা যাওয়ার পর আমাদের পৌষ পার্বণ হয় না, খুব কষ্ট। বিশেষ করে পিঠা, যে ছোটবেলায় যে পিঠার ধুম পড়ে যেত, মালপোয়া, পাটিসাপটা, মুগ পিঠা, আলু পিঠা, তারপরে তারপরে কি চানা পিঠা, সুজি পিঠা, বাপা পিঠা, তারপরে ঝালের জন্য সিঙ্গাড়া। সবচেয়ে বড় কথা, শেরপুর বাজারে মাছের বাজার বসতো। শ্রীমঙ্গল মাছ দেখার জন্য এত মানুষ আসতো, বাবা মাছ কেনার জন্য যেতেন। সিলেট অঞ্চলে কিন্তু চৈত্র সংক্রান্তির দিন মাছের একটা বাজার বসে, মাছ আসে। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের এসব আর হয় না। তো ইদানিং আমি একটু পিঠা টুটা করে দিয়ে একদিন একটু করছি পিঠা। সংসারের কাজ না করলেও হয় না, বাচ্চাদেরকেও তো শেখাতে হবে। ওরা তো এত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা বাচ্চা, বা আজকালকার বাচ্চারাও তো ওরা পরিশ্রম করতে চায় না, বা কোনো এইসব ব্যাপারে তাদের একটু আগ্রহ। এটা মনে হয় সবকিছুর জন্য কালনাসি মোবাইলে দায়ী। মোবাইলে তাদের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিছে। তো বাচ্চাদের শেখানোর জন্য কিন্তু পাটিসাপটা করে যখন টেবিলে রাখি দেখি একটা একটা করে শেষ হয়ে যাচ্ছে, তেলের পিঠা করে যখন টেবিলে রাখি দেখি সব শেষ হয়ে যাচ্ছে। সেদিন একটু স্পঞ্জের রসগোল্লা করলাম, দেখি হয়ে গিয়েছে। এর আগে একদিন করেছিলাম, ওইটার ছবি টবি নিয়ে নিই, সেদিন করে আমি ছবি দিয়েছি। ভালো লাগে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। আমি তো একা জগৎকে পরিবর্তন করতে পারবো না, আমি তো একা পৃথিবীর সব পথ শিশুর মুখে খাদ্য তুলে দিতে পারবো না। আমার কিছুই নেই, আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আমি যা করি, আমি নীরবে নিবৃত্তে আমি মানুষের জন্য করে যাই। আমি গত 1 সপ্তাহ 10 দিনেও আমি মানে কি বলবো, আমার ক্ষমতা নেই, গত 1 সপ্তাহ 10 দিনেও আমি অ্যাটলিস্ট ফেলে দিলেও আমি বিভিন্ন জায়গায় আমি 5-6 হাজারের মতো আমি দিতে হয়েছে, আমি দিয়েছি, আমি দেই প্রতি মাসে। আমি আমার খাওয়া থেকে বাঁচি, আমি একটা শাড়ি না কিনে আমি আমার খাদ্য লিস্ট ছোট করে, এটা আমার রক্তের মধ্যে প্রবাহিত। আমি একজন শিক্ষাবিদের সন্তান, ত্যাগের পরিবার থেকে আমি বের হয়ে আসছি। তো আমি তো আর দুনিয়ার সবকিছু পাল্টাতে পারবো না, দুনিয়ার সব মানুষের মুখে আমি খাদ্য দিতে পারবো না, কিন্তু মানুষকে নিয়ে ভাবা, এটাই তো দেশপ্রেম। মানুষের কষ্ট উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা, এটাই তো দেশপ্রেম। সেই সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর গান সৃষ্টি হয়েছিল। যেমন এই যে অন্নদাশঙ্কর রায়ের একটা গান সলিল চৌধুরী সুর দিয়েছিলেন, তেলের শিশি ভাঙলো বলে। এগুলো আমি খুব ভাবি, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধেড়ে কুকা ভারত ভেঙে বাক করো, তোমরা যেসব বুড়ো কুকো বাংলা ভেঙে বাক করো। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো কুকা বাংলা ভেঙে বাক করো। তার বেলা তার বেলা তার বেলা। বাঞ্চ প্রদেশ দেখেন কি বলে গিয়েছে, অস্তিত্বটা নেড়ে উঠে, টনক দিয়ে উঠে শরীর, পৃথিবীটা মানে মনে হয় যেন মাথাটা ঘুরায়। দুইটা কারণেই তো বাঙালি জাতি বাঘ হলো, একটা হইলে সমাজতন্ত্র হবে, প্রতিষ্ঠা হবে, আর একটা হইলো যে জাতীয়তাবাদী। কিন্তু জাতীয়তাবাদীটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হয়ে গেল পুঁজিবাদী। এদের শুধু টাকা পয়সা, আত্মসাৎ, বাড়ি গাড়ি, লুব, আর কিচ্ছু জানে না। এদের কোনো কিছু চিন্তা চেতনা কিছু নাই। আর আরেকটা শ্রেণী সৃষ্টি হলো যে জাতীয়তাবাদীর মধ্যে ভাগাভাগি। আসলে ইংরেজরা খুব সকৌশলে চেয়েছিল যে আমাদের এই জাতীয়তাবাদ যদি প্রেরিত করে যেতে পারে, হিন্দু মুসলিম ভাগটা তো আসলে হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ, বৈষম্য, মারামারি, হানাহানি, কাটাকাটি, পাকিস্তানে, আফগানিস্তানে, ভারতবর্ষে, বাংলাদেশে, এগুলো তো সমস্ত কিছু নায়ক তো লাটের গুরু ছিল তো ইংরেজ। এই 1612 খ্রিস্টাব্দে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকলো জাহাঙ্গীরের মাধ্যমে, এই যে তখন আসলে আমরা আসলে দেখি যে ইংরেজদের কিন্তু এত বল ছিল না, ওদের তো মানুষজন ছিল না, কিন্তু তারা যে দেশেই গিয়েছে সেই দেশে তাদের অনুগামী অনুসারী তৈরি করে ফেলেছিল। অনেক মানুষ ইংরেজদের, আর সাধারণ মানুষের কষ্ট থেকে বিদ্রোহী বিক্ষোভ ফেটে পড়ছিল সাধারণ মানুষের মধ্যে। ইংরেজরা যেখানেই গিয়েছে, যেখানে উপনিবেশন স্থাপন করেছে, তাদের সেখানে প্রতিটা জায়গায় তারা কিন্তু তাদের টাকা পয়সা কিছু দিয়ে, লোভ দিয়ে, চাকরি দিয়ে, মানে তাদের অনুগামী প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু তাদের আদর্শের কিছু লোক তারা স্থাপন করে নিয়েছিল, যার ফলে তারা এত শোষণ করতে পেরেছে দক্ষিণ পূর্ব এশিয়াকে। তখন কিন্তু কিছু খুব কালজয়ী কিছু গান সৃষ্টি হয়েছিল। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করে, কথাগুলো শুনবেন। তোমরা যেসব বুড়ো খুকা ভারত ভেঙে বাক করো, তোমরা যেসব বুড়ো কুকো বাংলা ভেঙে বাক করো। বাঞ্চ প্রদেশ, বাঞ্চ জেলা, জমি জমা ঘরবাড়ি বাংছে, কারো রান্নাঘরেই পারে, বেডরুমেই পারে, কারো গোয়াল ঘরেই পারে। দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের সীমানা, আমরা কোথায় আছি, কোন দেশে আছি। 2-3 দিন পর, 4 দিন পর জানা গেছে এই যে মানুষের যে এই যে সাধারণ মানুষের মৃত্যু, লক্ষ 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 মানুষ অর্ধারে, অনাহারে, ডায়রিয়া ক্যাম্পে, মানুষ মানে সমস্ত কিছু ফেলে এক দেশ থেকে এই দেশে, ভারতবর্ষ থেকে বাংলাদেশে আসছে বিহারিরা।
এই জিনিসগুলা দেখেন, বাঞ্চ প্রদেশ, বাঞ্চ জেলা, জমি জমা ঘরবাড়ি, পাটের আড়ত, ধানের গুলা, পাটের আড়ত ভাঙ্গা হচ্ছে, ধানের গুলা ভাঙ্গা হচ্ছে, কারখানা আর রেলগাড়ি, তার বেলা তার বেলা তার বেলা। মানে বলছেন যে তোমরা বুড়ো কুকারাই তো দেশটাকে ভাগ করলো। এই বুড়ো কুকারা, এই যে জওয়াহরলাল নেহেরু, তারপরে গান্ধী, এদিকে জিন্না, এদিকে সুরওয়ার্দী, সব বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্নভাবে, শেরে বাংলা একে ফজল হক, তখন তারা নেতা ছিলেন। তারপরে হিন্দু উচ্চবর্ণের কিছু সামন্তবাদী কিছু মানুষ, সব এরা বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে বিভিন্ন সময় বিভিন্ন মতান্তর ঘটেছে, বিভিন্ন সমঝোতা হয়েছে, বিভিন্ন মতান্তর হয়েছে, বিভিন্ন সমঝোতা হয়েছে। এই যে দেশভাগ, আমরা কিন্তু দেশভাগ করে কিন্তু কি হলো, 1200 মাইল পাকিস্তান নামে কোনো ভিত্তি নেই পাকিস্তানের। আমরা বাংলা ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, কিন্তু পাকিস্তান যে 1200 মাইল দূরে, এটার সাথে বাংলাদেশ কি করে ইউনাইটেড হয়? কোনো ল্যান্ডের কোনো স্থাপন নাই, কোনো ভিত্তি নেই, কিন্তু আমাদেরকে ভাগ করে, বাংলাটাকে ভাগ করে আমাদেরকে দেওয়া হইলো সেই আবার পশ্চিম পাকিস্তানের সাথে। এবং আমরা তো সেই বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আসতে পারতাম না ওদের থেকে ছুটে। ওরা আমাদের দেশটাকে লুণ্ঠন শোষণের জায়গা করে তারা ওখানে জিন্না চলে গেলেন। ওখানে বাঞ্চ প্রদেশ, বাঞ্চ জেলা, জমি জমা ঘরবাড়ি, পাটের আড়ত, ধানের গুলা, কারখানা, রেলগাড়ি, তার বেলা তার বেলা তার বেলা। চায়ের বাগান, কয়লা খনি, চায়ের বাগানও বাঘ হচ্ছে, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেওয়ালগড়ি, চেয়ার টেবিলও ভাগ হচ্ছে, দেওয়ালগড়িও ভাগ হচ্ছে। পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা তার বেলা তার বেলা। যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, শহর, যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, শহর, বাগাবাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। এই যে পুষ পার্বণে 14 তারিখ হরির লুট হয় সব জায়গায়, নগর কীর্তনে হরির লুট হয়, তুলিয়া বাতাসা দিয়ে, কলা দিয়ে, আপেল দিয়ে, শশা দিয়ে, ক্ষীরা দিয়ে, মহাপ্রভুর ছবিতে পূজা হয়, বিষ্ণুর ছবিতে পূজা হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে নগর কীর্তনে বাইরে হয়। ওই সময় একটা লুট হয়, ভগবান শ্রীকৃষ্ণের নামে, সত্যনারায়ণ হরির নামে একটা লুট হয়, ওইটাকে বলে হরির লুট। যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, শহর, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তার বেলা তার বেলা। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব দেড়ে কুকা বাংলা ভেঙে বাক করো। তার বেলা তার বেলা তার বেলা। তো মরেই তো যাবো, আর বেশি দিন বাঁচবো না। তো মাঝে মাঝে মনে হয় যে কথাগুলো যদি মুখ দিয়ে একটু বলে যেতে পারি, এর চেয়ে আর কি আছে জীবনের। ইলিয়াস গরামকে দেখছি, শঙ্করগিরি দেখছি। আজকে আমি কাউকে জানাইনি, বললাম তো, আমাকে হাসিবুল বলছে মা তুমি হাঁফাচ্ছ কেন, কিন্তু আসলে ওই যে মানে পারবো কি পারবো না, করতে পারবো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। তেলের শিশি বাংলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো কুকো বাংলা ভেঙে বাক করো। তার বেলা তার বেলা তার বেলা। উত্তরায়ণ সংক্রান্তিকে মকর সংক্রান্তি বলা হয়। সূর্য মকর রাশিতে প্রবেশ করে উত্তরায়ণ সংক্রান্তিতে। এবং উত্তরায়ণ হইল যে আমি বলি মাঘ মাস থেকে সংক্রান্তি মানে গমন, মানে সংসার, যার ক্রান্তি হলো কোথাও গমন, সূর্যের গমন, সূর্যের উত্তরায়ণে গমন, মকর রাশিতে গমন সূর্যের, সেটি হলো সংক্রান্তি। সুন্দর করে সাজগোজ করে গমন করা, সেটি হলো সংক্রান্তি। উত্তরায়ণ সংক্রান্তি হলো যে মাঘের 1 তারিখ থেকে বা পুষ পার্বণের এই যে সূর্য ব্রহ্ম মুহূর্ত, যাতে 1 ঘন্টা 36 মিনিট সূর্য উদিত আর 1 ঘন্টা 36 মিনিট আগ থেকে, পুষ মাসের 30 তারিখ থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। মানে আমাদের মানুষের 6 মাস, দেবতাদের দিন একদিন। আর আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই 6 মাস হলো দক্ষিণায়ন, মানে দেবতাদের রাত্রি। মানে আমাদের 6 মাসে দেবতাদের একটা দিন, তারা দিনে আনন্দ ফুর্তি করেন, ঘুরে বেড়ান, পূজা পার্বণ সবকিছু দেবতাদের দিনে হয়। আর রাত্রি হইলে যে তাদের এই যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে, এই 6 মাস হইলো তাদের রাত্রি দক্ষিণায়ন, দেবতারা ঘুমে থাকেন। এই যে রামচন্দ্র যে পূজা করেছিলেন দুর্গাকে, তখন কিন্তু অকাল বোধন মানে আশ্বিন মাসে দেবতার ঘুমের সময়। আমাদের 6 মাস তাদের একটা রাত, আর আমাদের 6 মাস তাদের একটা দিন। তো রামচন্দ্র যে পূজা করেছিলেন সীতা উদ্ধারের জন্য, সেই সময়টা হলো যে দেবতাদের রাত, মা দুর্গা ঘুমিয়েছিলেন, অকাল বোধন যাকে বলে, অকাল বোধন মানে দেবতাদের ঘুমের সময় তিনি আহ্বান করেছিলেন। দেবী দুর্গা হঠাৎ করে ঘুম ভেঙে দেখেন যে রামচন্দ্র মানে সাধনায় সিদ্ধি হয়ে তিনি এখন মানে রামচন্দ্রকে ফিরাই দিতে পারবেন না,
তারপরেও তিনি এসে বারবার পরীক্ষা করেছেন। 108টা পদ্মফুলের মধ্যে একটা সরাই ফেলেন, 108টা পদ্মফুল সমুদ্র পারে, 108টা কোন সাগর থেকে মনে পড়ছে না, এগুলো সব মনে থাকে না আসলে। 108টা পদ্মফুলের মধ্যে 107টা দেবী আসলেন, এসে বললেন তথাস্তু, রামচন্দ্র পূজাতে বসলেন। তো 108টা পদ্মফুলের মধ্যে একটা পদ্মফুল বারবার কম হচ্ছে, বারবার মনে হচ্ছে বারবার কম হচ্ছে। তখন রামচন্দ্র বললেন, মা তুমি আমার চোখ নিয়ে যাও, আমি আমার চোখ দিয়ে 108টা পদ্মফুল আমি পূর্ণ করব। তখন দেবী বললেন যে ঠিক আছে তথাস্তু, আমি তোমাকে বর দিলাম। তারপরেই তো রাবণকে বধ করে আপনার আমি কিছু ছবি দিয়েছিলাম, নীতি শ্রীলঙ্কা টিলঙ্কা সব ঘুরে আসলো এগুলা। অনেক জায়গায় আমি গিয়েছি, বাট ওই জায়গাটাতে আমি যাইনি যেখানে সীতাকে অশোকের বনে নিয়ে রেখেছিলেন। ওই জায়গাটাতে যাওয়ার জন্য আবার ইচ্ছা আছে, কিন্তু চাইলেই তো আর যেতে পারি না। এটি হলো উত্তরায়ণ আর দক্ষিণায়ন। 6 মাস হলো উত্তরায়ণ দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হইলো দেবতাদের ঘুমের সময়। আর সূর্যের আর যুধিষ্ঠিরের মতে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন। আরেকটা জিনিস আছে যে এই দিনটা খুবই পুণ্যবান একটা দিন, যে গঙ্গা এবং শান্তনুর পুত্র বিশ্ব, তিনি কিন্তু অষ্টবসুর একজন বসু ছিলেন, স্বর্গের অষ্টবসুর একজন বসু ছিলেন। তিনি কিন্তু বৈশিষ্ট্যমণি, গৌহাটি আমি দেখে আসছি বৈশিষ্ট্যমণির আশ্রম। বৈশিষ্ট্যমণির অভিশাপে তিনি কিন্তু মরতে আসছিলেন, এবং তার দুঃখ কষ্টের জীবন, তিনি তার পিতার জন্য সব ত্যাগ করেছিলেন। তো তিনি তো সত্যের ন্যায়ের পক্ষে ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিন ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন যখন স্বরবিদ্ধ করলেন, তীর, স্বর মানে তীর টাইপের তীরবিদ্ধ করলেন, বিশ্ব কিন্তু আর মাটি টাচ করেন নাই, তীরের মধ্যেই তিনি এইভাবে ঝুলেছিলেন। 56 দিন অপেক্ষা করেছিলেন, কারণ তখন দক্ষিণায়ন। উত্তরায়ণ যেদিন আসলো এই 14 তারিখে পুষ পার্বণের দিনই কিন্তু তিনি দেহত্যাগ করেছিলেন। 56 দিন তিনি সরে ছিলেন, কারণ তিনি চেয়েছিলেন যে হস্তিনাপুরের উত্তরাধিকারী কে হয় সেটা একটি নিশ্চিত দেখে যাওয়ার জন্য। কারণ ভগবান বিশ্ব কিন্তু নিজের তার পিতা কর্তৃক বর পেয়েছিলেন যে তার ইচ্ছা মৃত্যু, তিনি যখন চাইবেন তখনই তার মৃত্যু হবে। বিশ্বকে কিন্তু কেউ মারতে পারবে না। বিশ্ব কিন্তু একটা বর পেয়েছিলেন যে তার ইচ্ছা মৃত্যু হবে। এই মিথগুলো যখন পড়ি না, আমার এত ভালো লাগে, এত জানার। এই ভারতবর্ষের ইতিহাস, এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস এত সুন্দর, এত ঐতিহ্য, এত সৃষ্টি, এত কৃষ্টি। এগুলো তো কোনো কাল্পনিক কাহিনী না, এগুলো তো এখনো তো মথুরা, বৃন্দাবন, কুরুক্ষেত্রের জায়গা, এখনো কংসের কারাগার, সমস্ত কিছুই আছে। সেই 5000 বছর আগের ইট আছে, বাড়ি আছে, ধ্বংসাবশেষ আছে, সেই যে বিরাট রাজার প্রাসাদ আছে, এভরিথিং, সব কিছু আছে। দেখেন বঙ্গবন্ধু মারা গিয়েছেন ধানমন্ডির 32 ডিসেম্বর। আজকে দেখেন আমাদের পরবর্তী 2 প্রজন্ম পরে তাদের কাছে মনে হবে যেন এটা এগুলো তো বাস্তব, মানে মানে মনে মনে তারা কল্পনায় নিয়ে কল্পনায় অবগাহন করবে, কিন্তু যে নির্মমতা বাস্তব পৃথিবীতে ঘটে গিয়েছে। তো অর্জুন কিন্তু তার দাদা পিতামহকে মারতে চান নাই। তো কৃষ্ণ বলছিলেন যে তুমি টলিও না, অবিচল থাকো, সত্য প্রতিষ্ঠা করতে হবে, তুমি বিশ্বকে সর্বিদ্ধ করো। তখন কিন্তু বিশ্ব এত পরাক্রমশালী যোদ্ধা, বিশ্ব কিন্তু খুব দাপটে যুদ্ধ করছিলেন। তখন অর্জুন বারবার তীর দিয়ে তাকে বিদ্ধ করেছিলেন। বিশ্ব কিন্তু মাটি টাচ করেননি, তীরের মধ্যে 56 দিন শোয়া ছিলেন স্বরবিদ্ধ হয়ে। এবং তার যেহেতু তিনি ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত, তিনি এই উত্তরায়ণ সংক্রান্তির দিনে কিন্তু তিনি ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন তিনি। এবং তিনি ভাবলেন যে আমি এখন যদি মরে যাই 56 দিন আগে, আমাকে গিয়ে স্বর্গে, আমি তো স্বর্গেই যাব, তিনি তো স্বর্গে যাবেন, তো আমি তো স্বর্গে গিয়ে তো দরজায় 56 দিন আমার দাঁড়ায় থাকতে হবে। তার চেয়ে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে থাকি, ভগবান শ্রীকৃষ্ণকে আমার দর্শন করা হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এই 56 দিন কাটালেন। এবং হস্তিনাপুরের সুযোগ্য উত্তরাধিকারী নিশ্চিত হওয়ার পর কৌরবদের সবাই যখন মারা গেল, মারা যাচ্ছে একে মারা যাচ্ছে, এটা দেখলেন যে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই বেঁচে আছেন, তাদের হাতেই যাবে হস্তিনাপুরের শাসনভার। তখনই তিনি এই উত্তরায়ণ সংক্রান্তির দিন, যে দেবতাদের জাগার দিনে, যে উত্তরায়ণ সংক্রান্তি যেদিন ঢুকলো সেদিনই তিনি ভগবান বিশ্ব কিন্তু দেহত্যাগ করেছিলেন। তো এগুলো যে আমি পড়াশোনা করে বলছি তা না, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আমার ভুল ভ্রান্তি হলে আপনারা মাফ করে দিবেন। এবং ভারতে কিন্তু কপিলমুনির আশ্রমে কিন্তু এই উত্তরায়ণ সংক্রান্তির দিন খুব সুন্দর বিশাল, কপিলমুনিকে কিন্তু ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বলা হয়। এবং তিনি এই আশ্রমে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ এই দিন উত্তরায়ণ সংক্রান্তির দিন জড়ো হয়। ওই যে রাজা, সাগর রাজার যে 60,000 সন্তানকে কপিলমুনির ওখানে তিনি ক্রোধান্বিত হয়ে মেরেছিলেন, তার প্রপুত্র ভাগীরথ অনেক সাধনার পরে গঙ্গা ছাড়াই 60,000 সন্তানের তর্পণ বা শ্রাদ্ধ
গঙ্গার পানি ছাড়া হবে না। তখন তিনি গিয়ে বর পেয়ে তিনি বাঁশি বাজায় বাজায় আসছিলেন এবং গঙ্গা নেমে আসছিলেন। এই কপিল মুনির আশ্রমের যে সাগর, যেটা গঙ্গাসাগর, এটা গঙ্গাসাগরে, তো ওখানে এই তার সাগর রাজা ষাট হাজার ছেলের তর্পণ টর্পণ হয়েছিল। তো ওখানেও কিন্তু বিশাল একটা কুম্ভ মেলার পরেই ভারতবর্ষে এই মেলাটা হয় উত্তরায়ণ সংক্রান্তিতে। আবার আমরা সেই সব বেলায় আমরা খুব ভোরবেলা উঠে স্নান করতাম, খুব ভোরবেলা শীতের মধ্যে। এবং প্রতি বছর উত্তরায়ণ সংক্রান্তির দিন দেখবেন যে আপনি বৃষ্টির রুট নাই, একদম অন্ধকার, ঠান্ডার মধ্যে স্নান করতাম। আগের দিন রাতে পিঠা পুলি সারা সবাই জায়গা, কার ঘরে কত পিঠা পুলি হচ্ছে। পরের দিন নগর কীর্তন হবে বাবাদের, এখনো আমার স্মৃতিতে আসে। আমার বাবারা দুপুরবেলা দাদা বাবু বের হবেন, আমার বাবা বের হইলে তারপর কীর্তন শুরু হবে। সেই মৃদং নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে নগর কীর্তন, এইগুলোর মধ্যেই তো বেড়ে ওঠা। আমি তো গ্রামের, আমি তো একেবারেই মাটির কন্যা। আমি কিন্তু আল্ট্রা মডার্ন শহরে, সেই চৌকুশ শহরের একদম ওইরকম টাইপের না। আমি হ্যাঁ, আমাকে অনেকেই বলেছে হ্যাঁ প্রাশ্চিত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উনি প্রাশ্চিত্য আমার বাবার মতো, যে পারিনি আমরা উড় থেকে বের হয়ে আসতে পারিনি। আমরা সেই নগর কীর্তন দেখে দেখে বড় হওয়া। বাবা কখন বাড়ি থেকে বের হবেন, এবং ভোরবেলা স্নান করতাম, শীতে কাঁপতাম। একবার আমার মেয়ে যখন ফিট হয়ে পড়েছিল রিকভারি, এই ভোরবেলা স্নান থেকে উড়ে এসে চুলার পাশে, আমার পাশে কাকার ঘরে গিয়ে ঠা ফেন্ট হয়ে গেছিল। তো আগের দিন সংক্রান্তির আগের দিন খড় দিয়ে পুকুরের পাড়ে দুইটা তিনটা চারটা বেড়াবেড়ির ঘর বানানো হতো, এবং পরের দিন সকালবেলা গুলোতে আগুন দেওয়া হতো। তো এইটা ওই যে ঠান্ডা পানিতে স্নান করে আমরা আগুন শুকাতাম। তো তখন তো এগুলা জানতাম না, এরপরে স্টাডি করে জেনেছি যে এটা আসলে ওই দিন ভগবান এই দিন বিশ্ব তো দেহত্যাগ করেছিলেন, তার চিতাবশ্য প্রতীকী হিসাবে মেড়ামেড়ির ঘর, কেউ বলে মেড়ামেড়ির ঘর, কেউ বলে ভেড়াবেড়ির ঘর। তো প্রতীকী হিসাবে ভগবান বিশ্বর চিতাবশ্য প্রতীকী হিসাবে বেড়াবেড়ির ঘর জ্বালানো হয়। এত পুণ্যের একটা দিন উত্তরায়ণ সংক্রান্তির দিন, যে সূর্যের মকর সংক্রান্তিতে মকর রাশিতে প্রবেশ, বা দেবতাদের জাগার দিন, রাত সকাল হওয়ার দিন, ব্রহ্ম মুহূর্তে জাগেন। এই ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্য ওঠার 1 ঘন্টা 34 মিনিট আগ থেকে এই সময়টাই ব্রহ্ম মুহূর্ত জাগেন। আর আমাদের বললাম তো দক্ষিণায়ন 6 মাস মানুষের দেবতাদের রাত, আর উত্তরায়ণ 6 মাস মানুষের দেবতাদের একটা দিন। আমাদের 6 মাস দেবতাদের একটা রাত, আমাদের 6 মাস দেবতাদের একটা দিন। এই গেল উত্তরায়ণ সংক্রান্তি। তো জানুয়ারি মাসটা এই পরব দিয়ে শুরু। এখন তো শুধু পূজা আসতেছে, দুর্গা পূজা আসবে, লক্ষ্মী পূজা আসবে, কালী পূজা আসবে, সরি দুর্গা, এগুলো চলে গেছে। এই যে এখন এই যে দুর্গার সাথে সাথে পূজাগুলো হয়ে গিয়েছে, এগুলো হয়েছে দক্ষিণায়নে। কিন্তু এখন যে ওই যে সরি আমি এখানে ভুল করছি, এখানে বাসন্তী পূজা, চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় ওইটা কিন্তু কালের পূজা, দেবীর কালের বোধন। দেবীর দিনের বেলায় এই পূজাটা নেন, বাসন্তী পূজা আসতেছে। বসন্তকালে যে পূজাটা হয় ওটাই হলো কালের পূজা। আর সবচেয়ে বড় কথা, বেশি লাইভ আর বড় করবো না, সে আমি আরেকদিন আরো অন্য কিছু নিয়ে আসবো। ওই যে আমার একটা বই দহনকালের সমাজ, এই দহনকালের সমাজ বইটা, দহনকালের সমাজ বই, এই বইটাতে অনেক কিছু আছে। বইটা আমি রেগুলার পড়া নিয়ে আমি আসবো। এই বইটাতে লোক পুরুষতন্ত্র পিতা মঞ্জুর হোসেনের অসহায় কান্না, রোমানা মঞ্জুরের যখন চোখ নষ্ট করলো, এটা নিয়ে একটা কলাম আছে। মিরাজ শারিমা সুখী নির্বাক চট্টলা এবং সামাজিক সমাজ ব্যবস্থার সন্তানের মূল্যবোধের উপরে আছে। তো এই বইটাতে আমি একটা জায়গায় বলেছিলাম আসলে প্রথাগত নিয়মের বাইরে আমি চলে যাই মাঝে মাঝে। বলেছিলাম যে বিয়ে মানেই মেয়েদের মেধার মৃত্যু। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এটা কেন বললেন। আসলে আপনারা চিন্তা করে দেখেন, আমরা আসলে এই যে আমি আজকে 4-5 দিন আগ থেকে ভাবছি যে একটা লাইভে আসবো, শরীরে স্যুট করে না, মনে স্যুট করে না, নার্ভাস ব্রেকডাউন কাজ করে, কোনো কিছু মনে থাকে না, কি বলবো লাইভে, আমি কিছু খুঁজে পাই না লাইভে আসে কি বলবো। আমি তো লাইভে চেহারা দেখানোর জন্য লাইভে আসবো না। আমি আসবো যে আমি কিছু বলি, আমি কিছু শুদ্ধ হই, ঋদ্ধ হই, কিছু বলি, আমার মুখ দিয়ে আমার ইয়েগুলা বের হোক, আমার সন্তানরা একটু উপকৃত হোক, বা আমি যেটা জানলাম ওইটার যদি একটু নির্যাস আমি দিতে পারি কাউকে, সেটার জন্য লাইভে আসা। তো দহনকালের সমাজে বলছিলাম যে বিয়ে মানে মেয়েদের মেধার মৃত্যু। আসলেই বিয়ে মানে মেয়েদের মেধার মৃত্যু। দিলীপ কুমার সরকার ও দিলীপ দা, জয়নুল ইসলাম বার দেখছেন মণিপুর থেকে। আমার বাবা আমাকে মা ডাকে, আমি তাকে বাবা ডাকি। জয়নুল ইসলাম বার, মিস ইউ বাবা ভেরি মাচ। মান্নান খান ওয়াচিং। আচ্ছা, আমাদের শিলচরের প্রবীণ একজন কবি দিলীপ দাস দাদা প্রচন্ড অসুস্থ,
আমি বলেছিলাম দাদা আমার জয়ন্তী দিকে দেখতে পাচ্ছি না, জয়নুল ইসলাম বার, শাহানা আহমেদা আমার প্রিয় আপা, শাহানা আপা দেখছে, পাড়িকা স্কুলে আমরা একসাথে চাকরি করতাম, শাহানা আপা দেখছে। তো দিলীপ দাস দাদা খুব অসুস্থ, তিনি ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করে আসছেন। আমরা সবাই সাহিত্য জগতে যারা আছি, দিলীপ, শওকত ওসমানও চলে গেলেন, শওকত ওসমান দিলীপ দাস তারা বন্ধু ছিলেন। দিলীপ দাস অসুস্থ, দিলীপ দাস দাদার জন্য আপনারা আশীর্বাদ করবেন, মিতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন। আর যে যে কথাগুলো আমি যে জন্য লাইভে আসি, আমি আসলে আমরা একটু শুদ্ধ হই, একটু ঋদ্ধ হই। যেমন দেখেন একটা গান, ডিএল রায়ের একটা গান যে দনদৈন্য পুষ্পবরা, এগুলো তো মুক্তিযুদ্ধের সময় আকাশ যে আকাশবাণীতে আমরা শুনতে 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 শুনতে, বাবার একটা রেডিও ছিল মুক্তিযুদ্ধের 8 পিস, শুধু কেউ বাজারে গেলে বলতেন আমার জন্য 6টা ব্যাটারি নিয়ে আসিও, এই 9 টাকা নাও, 6টা ব্যাটারি আনতেন। তখন তো কারেন্ট বাড়িতে কিছু ছিল না, ব্যাটারি বড় বড় ব্যাটারি, তখন ছিল এত বড় বড় ব্যাটারি, এইরকম এত বড় বড় ব্যাটারি। তো ব্যাটারি এনেই তিনি, আর সারাক্ষণ আমিরা শুনে শুনে গান শুনে শুনে, গানে একটা নেশা হয়ে গেছিল শৈশব থেকে আমার। তো ডিএল রায়ের দনদৈন্য পুষ্পবরা, এটা তো সবাই জানে, আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে, এই গানটা। আরেকটা ডিএল রায় একটা গান আমার, মানে আমি গাইতে পারবো না এত, আমি তো গাইতে পারি না, বাট কথাগুলো শোনার জন্য আপনাদেরকে বলবো। দেখেন কি লিখে গিয়েছেন এই গানগুলা, যদি এই গানের লাইনগুলা যদি জীবনের জীবিত অবস্থায় যদি মুখ থেকে বের করতে পারি। মঞ্জু আলম, মঞ্জু ভাই দেখছে, চিরা ইউনিভার্সিটির মঞ্জু ভাই, এমডি আসাদুল ওয়াচিং, মঞ্জু আলম ওয়াচিং। যে মঞ্জু ভাই 17তম ব্যাচ ছিল, আমার খুব প্রিয় একজন বড় ভাই। যে এই কথাগুলো যদি আমরা, আমার তো সব সময় করে করে খায় আমার এই কথাগুলা, আমি শিল্পী না কিছু না, কিন্তু এত গানের বাণী, এত কথা আমার মধ্যে ঘুরপাক করে। আমি 2 লাইন আমি একটু গিয়ে শোনাচ্ছি, আপনাদের ভালো লাগবে না, কিন্তু কথাগুলোর সাথে আপনারাও গান, আপনাদের মনটা ভরে উঠবে। সেই সব থেকে গানগুলো আমার চিনা, গাওয়া এবং শোনা, সবচেয়ে বেশি শোনা। আমি শুনেছি, আমি গান গাইনি কিন্তু শুনেছি বেশি গান। এটাও ডিএল রায়ের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের একটা স্বদেশ পর্যায়ের গান। বাবার ব্যাটারি আনার কথা আজকে খুব মনে পড়লো। বাবা সবাইকে বলতেন আমার জন্য ব্যাটারি নিয়ে আসিস, বাজারে যাচ্ছিস আমার জন্য ব্যাটারি নিয়ে আসিস, তোর টাকা নেই আমার জন্য ব্যাটারি নিয়ে আসিস। ব্যাটারি থাকতেই 6টা ব্যাটারি আনায় রাখতেন। বাবার রেডিওটা, সারা মুক্তিযুদ্ধে বাবার রেডিওটা তার বগলে ছিল, তার জীবনের পরে কিন্তু ব্যাটারিটা আছে, কিন্তু সেই রেডিওটাই ভাঙা হয়ে গেল পরে, যে কোনো একটা কারণে একজনে ভেঙে ফেললো রেডিওটা। যাই হোক, রাগ করে নাম আর আমি নিচ্ছি না। এই যে গানটা দেখেন ডিএল রায়ের, কথাগুলো শুনলে দেখবেন যে শরীরটা কেঁপে উঠে, শরীরটা শুদ্ধ হয়ে যায়, মনে হয় যেন আমি এই গানটা আত্মস্থ করতে পারলে মনে হয় যেন আমার আর কি জীবনটা আসলে কখন কি ভাবনা মানুষকে বোর করে যায় না, মনে হয় যেন এই কথাগুলো শুনলে মনে হয় যেন আমি তো স্বর্গে চলে যাচ্ছি, আর কিছু লাগবে না আমার। দেখেন একটা, এই ভারতবর্ষ কি ছিল, এই আর্যভট্ট কি ছিল, আজকে আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আজকে আমাদের কোনো আফসোস নেই, আমাদের বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন, না দিয়ে গেলে আমাদের কি অবস্থা হতো। আর তখনকার সেই ভারতবর্ষ কি ছিল, যে এই যে অনেকে উচ্চকণ্ঠে বলেন, হ্যাঁ বাংলাদেশকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যারা এই দেশ থেকে চলে গিয়ে এখন একটু প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বলেন এত বড় গণতান্ত্রিক দেশ। হ্যাঁ মানলাম তোমাদের গণতান্ত্রিক দেশ, আমরাও তো ভারতবর্ষে ছিলাম। আমি কিভাবে বলবো, আমার বাবা কলকাতা বোর্ডের মেট্রিক ইন্টারমিডিয়েট, আমার মা কলকাতা বোর্ডের মেট্রিক পাস, আমি কিভাবে বলবো, আমার দাদা সবাই তো এই ভারতীয় উপমহাদেশের। আমি বলি আমি কি ছিলাম না? হ্যাঁ আমি কি ছিলাম না? হ্যাঁ অনেকে চলে গেছে, অনেকে যায়নি, ওখানে গিয়ে অস্তিত্বের লড়াইয়ে পড়বে, অনেকে বলছে আমরা যাবো না, আমরা বলছি আমরা যাবো না, আমরা থেকে গিয়েছি, আমরা তো ভারতবর্ষের, আমরা আজকে স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু দিয়ে গিয়েছেন। তো অনেকে ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, এই গানটাতেই সব উত্তর। আপনি গানের বাণীগুলো আপনারা শুনেন, ভারত এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমি কিছু বলছি না, উত্তর পেয়ে যাবেন আপনারা যে কি ছিল আর আমরা এখন কি হয়েছি, এবং এইটা আরো ভাগ হবে, আরো আমি থাকবো না একদিন, আমার সন্তানরা দেখবে। ডিএল রায়ের গান, স্বদেশের একটা গান, আমি জাস্ট এগুলো শোনানোর জন্য করছি, আমি কিন্তু গাইতে পারি না। মঞ্জু আলম দেখতেছি, হ্যাঁ মঞ্জু ভাই এই তো আপনারা আছেন। সৌরভ পাওয়েল ইজ ওয়াচিং, আমি সৌরভ পাল। কিছু এক একটা সাইড, আমি তো এত গবেষক না, কিছুই না, এক একটা সাইড নিয়ে একটু কথা বলি, মনে হয় যেন জীবনটা শুদ্ধ ঋদ্ধ হয়। আরেকদিন হয়তো আরেকটা সাইড নিয়ে কথা বলবো।
তো এই যে সুভাষচন্দ্র বসু নেতাজিকে স্মরণ করছি, কত মানুষের নাম বলবো। সুভাষচন্দ্র বসু নেতাজির জীবনটা আমাকে খুব মোহিত করে। আমি আগামী দিন কোনো লাইভে আসলে তার সম্পর্কে 2-4টা কথা বলবো। মাস্টারদা সূর্য সেনের জীবন কত বার্নাইড জীবন, তার অস্ত্রাগার লুণ্ঠন, যুব বিদ্রোহ, অনুশীলনের তার সদস্য নেওয়া, তারপরে তার পিতৃতার, এটাগুলো তো লাইভে বলার বিষয় না, কারণ এটাগুলো এত বার্নাইড, এত ব্যাপক, এত বিশালতা। তার একটা সদস্যদার, কল্পনা দত্ত, বিনোদ বিহারী চৌধুরী থেকে শুরু করে মানে বাকি নাই, কত মানুষ তার সাথে ছিলেন। সবচেয়ে বড় কথা, আমি এখানে এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলি। মাস্টারদা সূর্য সেনকে যে গৈরালা গ্রামে তিনি গিয়েছিলেন, বোজেন সেন তাকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রামে, তখন কিন্তু 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে মাস্টারদা সূর্য সেনের জন্য, আনন্দবাজার পত্রিকা থেকে দরিয়ে দেওয়ার জন্য। তো গৈরালা গ্রামে যখন গেলেন, বোজেন সেনের গিয়ে উঠলেন এক বিশ্বাস বাড়িতে। বিশ্বাস বাড়ির বউ ক্ষীরোদাপ্রভা তাকে পরম যত্নে তাকে লুকায়ে রাখলেন। তো এই সময় পাশে নেত্রসেন ছিলেন একজন। নেত্রসেন তিনি বললেন যে ও বাড়িতে এত মানুষজন ফিসফিস করতেছে, তার বউকে বললেন তুমি যাও তো, গিয়ে দেখে আসো তো ওখানে কি হচ্ছে। তো এই যে 2 ফেব্রুয়ারি 1933 পলাতক সূর্য সেনকে গৈরালা গ্রামে নিয়ে আসেন বিপ্লবী ব্রজেন সেন। মাস্টারদার সাথে তার একান্ত অনুগত শান্তি, কল্পনা দত্ত, সুশীলমণি দত্ত ছিলেন। গ্রামে বিশ্বাস বাড়িতে সে বাড়ির বড় বধূ ক্ষীরোদাপ্রভা তাকে পরম যত্নে আগলে রাখেন ক্ষীরোদাপ্রভা। এবং প্রতিবেশী নেত্রসেনের সন্দেহ হলো, প্রতিবেশী নেত্রসেন সন্দেহ করেন যে ওই বাড়িতে এত কানাঘুষা চলতেছে, তার স্ত্রীকে পাঠালেন, যাও তুমি দেখে আসো বাড়িতে কিসের এত ফিসফাস। নিজের স্ত্রীকে বললেন দেখে আসতে। ইতিমধ্যে ব্রিটিশ সরকার 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে মাস্টারদাকে ধরিয়ে দিতে। নেত্রসেনের সহজ সরল বউ গিয়ে দেখলেন যে সূর্য সেন ওখানে। এসে স্বামীকে বললেন ও বাড়িতে সূর্য সেন আসছে গো, এমন মানুষকে সেবা করা পুণ্যের কাজ। নেত্রসেন তো 10,000 টাকা পুরস্কারের লোভে সে কি করলো, গভীর রাতে লন্ঠন দিয়ে সে দেখে ফেললো। এই জিনিসটা আবার ব্রজেন সেন দেখে ফেললেন। তখন অলরেডি তিনি থানায় ছুটে গিয়ে নেত্রসেন জানাই দিলেন যে সূর্য সেন ওই বাড়িতে লুকায়িত আছেন গৈরালা গ্রামে বিশ্বাস বাড়িতে। তখন এসে থানার মানুষ এসে তাকে ক্যাপ্টেন ওয়ামসলেনের নেতৃত্বে একদল এসে সূর্য সেনকে ধরলো। ব্রজেন সেন যখন দৌড়াই গেলেন বিশ্বাস বাড়িতে, তখন সূর্য সেন সবকিছু শেষ হয়ে গেছে, সূর্য সেনকে ধরে ফেলছে তারা ক্যাপ্টেন ওয়ামসলেনের নেতৃত্বে। এরপরে 3-4 দিন পরে তো উনি তো 10,000 টাকা লুপে নেত্রসেন ধরাই দিচ্ছেন। এখন তো ওনার তো জানের ভয়, মাস্টারদা সূর্য সেনের অনুসারীরা তাকে খুঁজতেছে। এরপরে একদিন তিনি খেতে বসছেন, এমন সময় তার দরজায় নক করলো। তো একজন ঢুকে নেত্রসেনকে মানে 2 টুকরা করে ফেললো, সাথে সাথে মৃত্যু হয়ে গেল নেত্রসেনের, তার বিশ্বাসঘাতক। কিন্তু কোর্টে বারবার নেত্রসেনের বিধবা স্ত্রীকে জিজ্ঞেস করেছে বিচারক, আপনি খুনির নাম বলেন। নেত্রসেনের বিধবা স্ত্রী একটি বারও খুনির নাম বলেন নাই। তিনি শুধু বারবার বলছিলেন যে যখন আমার স্বামীকে 2 টুকরা করে ফেলে তখন আমি জ্ঞান হারাই বারবার। কিন্তু তিনি জানতেন কিরণ সেন মেরেছিলেন নেত্রসেনকে। কিন্তু তার স্বামী যে বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতক স্বামীর জন্য শেষ পর্যন্ত তিনি আদালতে খুনির নাম প্রচার করেন নাই। কিন্তু তিনি এসে বলেছিলেন ও বাড়িতে সূর্য সেন এসেছে গো বিশ্বাস বাড়িতে তার স্বামীকে, এমন মানুষকে সেবা করলে বা আশ্রয় দিলে পুণ্যের কাজ হয়। কিন্তু তার স্বামী বেইমানি করলো, গিয়ে নেত্রসেন থানায় গিয়ে জানিয়ে দিল। তো মাস্টারদা সূর্য সেনকে তো ধরে নিয়ে গেল। এরপরে সূর্য সেন অবশ্য জেনে গিয়েছিলেন যে তার অনুসারীরা নেত্রসেনকে মেরে ফেলেছে। কিন্তু নেত্রসেনের বিধবা স্ত্রী একটি বারের জন্য আদালতে স্বামীর খুনির নাম তিনি সচক্ষে দেখেছিলেন, তিনি দরজা খুলে দিয়েছেন, তার স্বামী ভাত খেতে বসেছে, কে এসে তার স্বামীকে 2 টুকরা করেছে বিশ্বাসঘাতককে নেত্রসেনকে, সেটা তিনি তার স্ত্রী মুখ খুলেন নাই। এরকম কত মা, কত বোন, কত হাজার হাজার মা বোনের ত্যাগে অর্জিত মুক্তিযুদ্ধ, 71 সালের মুক্তিযুদ্ধ, 47-এর দেশভাগে কত লক্ষ লক্ষ কোটি 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 পরিবারের আর্তনাদ, কত মানুষের বুকের পাঁজর, কত চিৎকার, কত কান্না, কত সম্পত্তি হারা, কত সবকিছু ফেলে যাওয়া, কত ত্যাগের ইতিহাস আমাদের এই বাংলায়। কিন্তু আমরা কি মুক্তি পেয়েছি? আমরা তো পাকিস্তানও কি মুক্তি পেল, ভারতবর্ষের মানুষ কি মুক্তি পেল, আমরা কি মুক্তি পেলাম? ইংরেজরা তো বহাল তবিয়তে তাদের অনুসারী সৃষ্টি করে প্রত্যেকটা জায়গায় স্টিম রুলার চালিয়ে তারা শোষণ করে চলে গেল। কিন্তু আমরা কি দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ মুক্তি পেলাম? সেই সময় রবীন্দ্রনাথ অনেকগুলা গান লিখেছিলেন স্বদেশী আন্দোলন উজ্জীবিত করার জন্য।
তার মধ্যে এই যে তোমায় ছাড়ে ছাড়ুক, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা, তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, এগুলো সব স্বদেশী গান রবীন্দ্রনাথের। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। সংকুচের বিহবলতা, বই যে রবীন্দ্রনাথ উজ্জীবিত করছেন, সংকুচের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়ে না মিয়মান, মুক্ত করো বয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। এই যে সাধারণ মানুষের জন্য তিনি, পুঁজিবাদী, সামন্তবাদী, বর্ণবাদী, এরা তো তাদের স্বার্থ নিয়েই, দেশ ভাগ হওয়ার পরেও কে কোনটা পাবে, কে কোনটা ভোগ করবে, কে কোন জায়গা নিবে, তাদের ব্যক্তি স্বার্থ আর সাধারণ মানুষ না বিশ্বাস। তখন রবীন্দ্রনাথের এই গান, দুর্বলের রক্ষা করো দুর্জনের, দেখেন, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয় নিজের পরে করিতে ভর, নারেক সংশয়। ধর্ম যাবে শঙ্কর হবে, করিবে আহ্বান, নিরভয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয় দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। আবার সার্থক জনম মাগো জন্মেছি দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের আর একটা গান, খুব সুন্দর এই গানটা, আমি পড়ি। বিধির বাদন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমার এমনি অভিমান, বিধির বাদন কাটবে তুমি এমন শক্তিমান। সেই সময়ে ডিএল রায় একটা গান, ডিএল রায়ের সেই সময় সেই দেশদের সেই সময়টা দিয়ে ডিএল রায়ের একটা গান আমি করছি, যেটা বলছিলাম আমি আগে। গানটার কথা শুনলেই দেখবেন আপনার তনু মন সব শিহরণ দিয়ে উঠে, মনে হয় যেন আমি এই কথাগুলো বলতে পারলে, আমার তো মনে হয় যেন এই কথাগুলো বলতে পারলে, আমি ঠাকুরের পূজা পার্বণ খুব একটা করতে পারি না, আমার মনে হয় যে আমি যদি এগুলোর মধ্যে দিয়ে থাকি আমার তো পূজা হয়ে যাচ্ছে। সে আমার মাস্টারমশাই ওস্তাদ মীর নন্দীর মতো আমি যেন সারা জীবন রবীন্দ্রনাথের সাধনা করি, আমার আবার পূজা পার্বণ কি, আমার আবার ঠাকুরের দিকটা কি, আমার চোখ খুলে তিনি দিয়েছিলেন। তো সেদিন থেকে মনে হয় যেন আমি যদি এইসবের মধ্যে দিয়ে যাই, পূজা পার্বণ দিকটা কি, আমার তো জননী জন্মভূমি, এই মহৎ চিন্তা, এই মহৎ কাজগুলা থাক। আমি যদি সংসারের আড়ষ্টে যদি আমি পারি না, আমি এসব সবকিছু মিলে আমার জীবনটাকে আমি নিয়ে শেষ দিনে পৌঁছাবো। জিয়ালায়ের এই গানটা গাইতে পারবো কিনা জানি না। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রূপ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, কোটি কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মুখ্য দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মুখ্য দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অসুখ যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলদি শেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। একদা যাহারি বিজয় সেনানী, হেলাই লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপুত, ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন, জাপানে গঠিল উপনিবেশ, তার কি নাই ধুলায় আসন, তার কি নাই ছিন্ন বেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ।
যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুরতান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান উদিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুরতান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই কিনা সেই ধন্য দেশ ধন্য আমার যদি শিরায় থাকে তাদের রক্তলেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ যদিও মাতর দিব্য আলোকে ঘেরা আছে আজ আধার ঘুর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর যদিও মাতর দিব্য আলোকে ঘেরা আছে আজ আধার ঘুর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা গুছাবো মাতর কালিমা মানুষ আমরা নহি কমেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ আমরা গুছাবো মাতর কালিমা মানুষ আমরা নহি কমেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ আমরা গুছাবো মাতর কালিমা মানুষ আমরা নহি কমেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতর রূপ কেশ দেবী আমার সাধনায় আমার স্বর্গ আমার আমার দেশ। ভারতবর্ষে সংখ্যালঘু আছে, পাকিস্তানে সংখ্যালঘু আছে, বাংলাদেশে সংখ্যালঘু বানানো হয়েছে, সবাই ছেড়ে দিয়ে চলে গিয়েছে দেশভাগে। আমরা যাইনি, আমরা যাব না। সংখ্যালঘু শব্দই আমি জানি না। এটা আমার দেশ, আমার 100 পুরুষ এই মাটিতে শুয়ে আছে। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। আমি আমার দেশে থাকবো, আমি পালাবো না। আমি ফাইট করব, যুদ্ধ করব, পৃথিবীর সব, আমি সেদিনও যদি বেঁচে থাকি, বাংলাদেশের সব চলে গেলে আমি থাকবো আমার দেশে। আমার সাধনা, আমার স্বর্গ, আমার দেশ, আমার অধিকার। ভারতবর্ষের টুপে সেই 47-এর ইতিহাস, 46-এর ইতিহাস, বঙ্গভঙ্গের ইতিহাস যদি আমরা একটু আমরা চোখ তুলে তাকাই, তাহলে ভারতের টুপে গিয়ে এই দেশ থেকে 1.5 কোটি মানুষ কি পরিমাণ নিগৃহীত হয়েছিল, কি পরিমাণ জীবন দিতে হয়েছিল, কি পরিমাণ অনাহার দুর্ভিক্ষে মারা গিয়েছিল। স্বাধীনতার পর ওই যে বাঘ বাটুরা, এটা বাঘ হচ্ছে তেলের শিশি বাংলো বলে কুকুর উপরে, তখন ওখানে গিয়ে দেখেছে তাদের আশ্রয় কি, তাদের কোনো মূল্য নাই, তারা উদ্বাস্তু, তাদেরকে এবং এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই বাংলাদেশের মানুষকে শেষে পাঠাই দেওয়া হয়েছিল। আমরা যেরকম যে রোহিঙ্গাদেরকে এখন আমরা ওদেরকে পুনর্বাসন করছি ওই যে বাসাঞ্চলে, ঠিক সেইভাবে এই দেশের বাঙালি যাদের পূর্বপুরুষের বিটা মাটি সব ফেলে ভারতবর্ষে ঢুকেছিল, তাদেরকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাংলাদেশের অনেক মানুষ। তো এরপরে আর কোনো কথা থাকে না। দেবী আমার, সাধনা আমার। এই যে এখানে দেখেন একটা জিনিস,
একদা যাহার বিজয় সেনানী, কি সুন্দর লিখে গিয়েছেন ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপুত ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন। এই তিব্বত চীন সব মিলাই তো আর্যাবর্ত ছিল। বাঘ হইতে হইতে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, বাংলা বাঘ হলো, ভারতবর্ষ। সন্তান যার তিব্বত চীন, জাপানে গঠিল উপনিবেশ। ডিএল রায় কি লিখে গিয়েছেন, কি অমৃত কথা। আমি এগুলো খুব ভাবি। আমার মানে আমি আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ আমার মাথার মধ্যে এগুলা খুব আমাকে আমাকে খুব কষ্ট দেয়, খুব পীড়া দেয়। আমি দেশভাগ দেখতে পারি। আমার জন্ম হয় নাই, আমি দেশভাগ দেখতে পারি। 47 আমার বাবা ইন্টারমিডিয়েট পাস করেছেন। আমার জন্ম হয়েছে 64 ডিসেম্বরে 65-তে। দেশভাগ আমি দেখিনি, কিন্তু আমি দেখতে পারি। মানুষের দুর্ভিক্ষ আমি দেখিনি, আমি দেখতে পারি। শিয়ালদা স্টেশনে হাজার হাজার মানুষ গিয়ে কি অবস্থায় ছিল, তাদের গায়ে মশা, মাছি, ডায়রিয়া, প্রস্রাব, পায়খানা আমি দেখতে পারি। আমি দেখতে পারি মুক্তিযুদ্ধে বালাট ক্যাম্পের অবস্থা, সবকিছু আমি দেখতে পারি। আমার বাড়িতে আমার যে বাবা তখন যে নাটক করতেন, আমার বাবা নাটক সিরাজউদ্দৌলা, সীতার বনবাস, বাবা নিজেই পরিচালক, নাট্য নির্মাতা, নিজেই তিনি তৈরি করতেন, স্ক্রিপ্ট, পোশাক, কস্টিউম সব আমার বাবা করতেন। বিশাল তার স্কুলের মাঠে আমি ছোটবেলায় দেখেছি এগুলা। অনেক নাটক হয়েছে, অনেক নাটক। সেখানে বাবার একজন গোসাই ছিলেন, নামটা মনে করতে পারছি না এখন। তিনি তারা যে বাড়িঘর বিক্রি করলেন, ইন্ডিয়াতে চলে যাবেন। এরপরে বাবার নাটকের দলে শেষে বাবা আমাদের বাড়িতে এনে 18 বছর রেখেছিলেন। তো জেঠিমা গোস্বামী, লোকেশ গোস্বামী নাম মনে পড়েছে। ওনার জেঠিমার কথা আমার মনে পড়ে। জেঠিমা এখনো বেঁচে আছেন। রানু ছিল তাদের বড় মেয়ে। বাড়িতে তখন ফেরিওয়ালা আসতো কাপড় নিয়ে। তো গ্লাস লাইনের কয়েকটা শাড়ি কিনছিলেন, রানুর বিয়ে দিবেন না। রানু তার ছেলে ছিল, আর শিউলি ছিল মেয়ে। আর সেই ছোটবেলায় তখন 71, 4-5 বছর বয়স আমার সব মনে থাকে। জেঠিমা অনেক শাড়ি কিনতেন, আমরা গিয়ে গিয়ে দেখতাম। সেই বালাট ক্যাম্পে মুক্তিযুদ্ধের সময় শিউলি গেল, রানু গেল। সেখানে তার 3টা সন্তানকে তিনি, এই শিউলির সেখানে মৃত্যু হলো। 18 বছরের বয়স ছিল শিউলি, 16-17 বছরের। কাপড় চোপড় সব কিনে ফেলছেন। আমার এখনো শাড়িগুলো আমার চোখে বাঁচতেছে। বালাট ক্যাম্পে ইন্দিরা গান্ধী সেই বালাট ক্যাম্পে 1 কোটি মানুষকে থাকার জায়গা করে দিয়েছিলেন, 1.5 কোটি। আনিসুজ্জামান তখন বলেছিলেন যে আপনি থাকার জায়গা করে দিয়েছেন, ওদের শিক্ষার জায়গাটা করে দেন। আনিসুজ্জামান যে মারা গেলেন, প্রয়াত আনিসুজ্জামান। যাই হোক, জেঠিমা আমাদেরকে শাড়ি কুলে কুলে দেখাতেন। শিউলি বালাট ক্যাম্পে গিয়ে মারা গেল, রানু মারা গেল। এরপরে বালাট ক্যাম্পে তাদের 3টা সন্তানকে তিনি রেখে আসলেন। জেঠিমা এখনো বেঁচে আছেন। তারা নিজের বাড়িঘর কিনে এখন চলে গেছেন আমাদের বাড়ি থেকে 4-5 মাইল দূরে। বা আমাদের বাড়িতে 18 বছর ছিলেন, এবং ওই অংশটা পুরো তাদের দখলেই ছিল। তো আমরা ছেড়েই দিছিল, বাবা ছেড়েই দিছিলেন ওই অংশ। ওদের বিশাল বাড়ি, 18-19 বছর ছিলেন আমাদের বাড়িতে তারা। ছেলে মেয়ে সব ওখানে বড় হয়ে গেছে। তো জেঠিমা আমার আসা যাওয়া করতেন। জেঠিমা মাদের বয়সে বড় ছিলেন, মুরব্বী স্থানীয় ছিলেন, সবকিছুতেই জেঠিমা এক ঘরের মতো। তো শিউলি বালাট ক্যাম্পে মারা গেল, রানু মারা গেল। শিউলির সেই গ্লাস লাইন বিয়ের শাড়িগুলা কথা এখন মনে পড়ে, আমি বলি না। কত কিছু লেখার আছে, হয়তো কোনোদিন মরে যাবো, এত কিছু বলার রেখে যেতে পারবো না, বলতে পারবো না। কাকে বলবো, কার কাছে দিব পাণ্ডুলিপি, কে ছাপাবে, কে এগিয়ে আসবে? কেউ তো এগিয়ে আসে না। যা যেখানে দিছি টাকা পয়সা মেরে দিয়ে বই দেয় না। বই 3-4 বছর যাবৎ বসে আছে, 1 বছর 2 বছর যাবৎ বসে আছে, টাকা নিয়ে বসে আছে, বই প্রকাশ করে না। পায়ে ধরি, কিছু বললে তো খারাপ হয়ে যাব, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বা উল্টাপাল্টা একটা কথা বলবে, তখন তো আমার সম্মানের প্রশ্ন। আর টাকা পয়সা দিয়ে আমার বই প্রকাশ করে না। আমি পায়ে ধরতেছি, আজকে 2 বছর যাবত একজন প্রকাশ করে পায়ে ধরতেছি, আমার টাকা পয়সা নিয়ে বই প্রকাশ করে না, নাম বলতেছি না। তো লোকেশ ঘোষের বউ শিলিদি মারা গেল। শিলিদি বিয়ের শাড়ি পর্যন্ত কিনা হয়ে গেছিল, কিন্তু এই মুক্তিযুদ্ধে বালাট ক্যাম্পে গিয়ে শিলিদি মারা গেল। তো এই দেশভাগের আরো অনেক গান আছে। আগামী দিন আমি আরো 2-1টা গান, যেগুলো আমার যেই গানগুলো আমার হৃদয়ে আমার কষ্ট দেয়, আমি প্রতি মুহূর্তে এগুলো নিয়ে ভাবি, আমার ব্রেনে এগুলো নিয়ে কিলবিল করে। এগুলো থেকে হয়তো কোনদিন হয়তো ব্রেনে মারিছে পড়ে মরে যেতে পারি। মানুষের কষ্ট, মানুষের ত্যাগ, এই যে এক শ্রেণীর প্রতারক শ্রেণীর মানুষ সৃষ্টি হয়েছে, এত কিছু ত্যাগের পর, এত মানুষ যাওয়ার পরে, এত মানুষের পূর্বপুরুষের এত ত্যাগ, এত কিছু, এত পূর্বপুরুষের অভিশাপ আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু পূর্বপুরুষরা ত্যাগেরও জীবন দিয়ে গেছে। কিন্তু আমরা তো মানুষ হইলাম না, আমরা তো প্রতারকই থেকে গেলাম। কারো কাছে ভরসা পাই না, কোনো কিছু ভরসা পাই না, একটা কাজ করতে ভরসা পাই না, কোথাও যেতে ভরসা পাই না, একটা অনুষ্ঠানে গেলে ডিসক্রিমিনেশন, একটা বই প্রকাশ করতে দিলে ডিসক্রিমিনেশন। টাকা খেয়ে কুলাঙ্গাররা বসে থাকে, আত্মসাৎ করে বসে আছে, বই বের করে না, বই দেয় না। টাকা নিয়ে বই আমার টাকা পয়সা অনেকগুলো দিয়ে আমার বই দেয় না। আমার ধনকালের সমাজ বইটা তো দেই নেই।
আরেকটা বই আমি আজকে 2 বছর যাবত 1 বছর যাবত 10,000 টাকা এক জায়গায় দিয়ে আসি, আমি বলতে বলতে আমার মুখের ফেনা তুলে ফেলছে, তা পায়ে ধরার বাকি, বইটা প্রকাশ করে না। তো এই যে নাম বলছি না, এগুলো এই যে কষ্ট, এই যে আমাদের অভিষেক, এগুলো তো পড়ছে ওদের উপরে, পূর্বপুরুষের পাপ আমাদের উপর, আমরা কষ্ট পাচ্ছি, আর আমাদের বুকের কষ্টগুলো পাবে, আমাদের মুক্তি নেই। কিন্তু আপনার কি মনে করেন আমরা আমাদের এই বাংলার মানুষের মুক্তি আছে? পশ্চিমবঙ্গের মুক্তি নেই, কিন্তু কেউ কিন্তু ভালো নেই, সব জায়গায় প্রতারক, দর্শন, খুন, রাহাজানি চলছে তো চলছে। তো তারপর আমার দেশ, আমার স্বদেশ, দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, ধাত্রী আমার, আমাকে ধারণ করে, ধাত্রী মানে আমাকে ধারণ করে, আমার দেশ, আমার মা, আমার পূর্বপুরুষ, সবার জন্য আমার বিনম্র শ্রদ্ধা। যারা আমার সাথে এতক্ষণ লাইভে ছিলেন, আমার আসলে আমি লাইভটা চালাতে পারবো সেটাও আজকে বুঝিনি। ওই যে বললাম আমার শরীরটা খারাপ লাগে, ভালো লাগে না, পারবো কি পারবো না, কিন্তু বসে যেতে হবে। আমি লাইভটা আজকে 4 দিন আগে বসার কথা, 4 দিন যাবো ঝুলাই রাখছি। আমার বহুত কাজ, আমার শিডিউল, আমার অনেক কাজ আছে, আমার বাচ্চাদের জন্য এটা করবো ওইটা করবো, বা একটু কিছু করবো, বা রান্নাঘরটা একটু গুছাবো, বা যেমন সাপোজ আমি একদম সোজা ভাষায় বলি, যেমন আমি একটা মশলা তৈরি করি তরকারির জন্য, জিরা টিরা ভেজে একটু করি, এটা আমি নিজের হাতেই মশলাটা তৈরি করি। আজকে 4 দিন যাবত মশলাটা, আমি কিন্তু লাইভ করার পরে কালকে সকালে মশলাটা করবো। তো আমি বসে আছি, আমার লাইভটা আমি করব, কিন্তু শরীর বিট্টে করে, প্রতারণা বিট্টে করে, মানুষের আঘাত বিট্টে করে, অতীত স্মৃতি কষ্ট নস্টালজি করে। আমরা অতীত থেকে মুক্তি কেউ পাবো না, আমরা অতীত থেকে মুক্তি পাবোই না। আমরা সবাই বলি অতীতকে ভুলে যাও, অতীতকে ভুললে মানুষের কি থাকে? অস্তিত্বই তো থাকে না। জীবনের অতীত, দেশের অতীত, সমাজের অতীত, জাতির অতীত, মানুষের অতীত, সমাজের। বিশ্বাস করবেন, পরশুদিন আমার মেজুগুন আমাকে ফোন করছে, 5 জন মানুষের মৃত্যু সংবাদ দিচ্ছে। কি পরিমাণে মানুষ, প্রতিদিন আপনি 4 জন 5 জন 6 জন মানুষের মৃত্যু সংবাদ পাবেন। শূন্যই হয়ে যাচ্ছে পৃথিবী। এবং সবচেয়ে বড় কথা, তারা যে ডিউরেশন, তারা যে 70-80 বছর 90 বছর বাঁচত, আমাদের পরবর্তী জেনারেশন, এরা তো এই ডিউরেশনও পাবে না, এই বাচ্চার এই দিনগুলোই পাবে না। এরা হয়তো 40, 50, 30 বছর, 22 বছরে, 35 বছরে, 32 বছরে হার্ট অ্যাটাক করে ছেলেমেয়েরা মারা যাচ্ছে। ছেলেমেয়েরা মাটির মানুষ না তো, ওদের গায়ে মাটির গন্ধ নাই, পুকুরের পানির গন্ধ নাই, খড়ের গন্ধ নাই, ধানের গন্ধ নাই, স্ট্রাগলের জীবন নাই, ওরা তো কষ্ট জানে না, ওরা সহ্য করতে পারে না। এবং সবচেয়ে বড়, ইয়াং জেনারেশন, আজকালকার ছেলেমেয়েরা কোনো কষ্ট সহ্য করতে পারে না। কেউ প্রতারকরা আঘাত দিচ্ছে, তারা কষ্ট সহ্য করতে পারে না, তারা একটা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এই নিষ্পাপ সন্তানগুলোর জন্য আমার বেশি কষ্ট হয়, যারা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কষ্ট সহ্য করতে পারে না। কেউ একটু কটু কথা বললে তারা কাঁদতে কাঁদতে ফিট হয়ে যায়। ওরা উচ্চশিক্ষিত, কিন্তু ওদের মনটা অনেক কমল। আজকালকার ছেলে মেয়েরা একদিকে যেমন আজকালকার খুব কপট প্রতারক শ্রেণীর সন্তান সৃষ্টি হচ্ছে, অন্যদিকে খুব কমল মনের সন্তানও আছে। কিন্তু সব সময় মনে রাখবেন যে 50-50। আমি দেখেছি অনেক সন্তান এইভাবে তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সুইসাইড করছে, ফাঁস খাচ্ছে, ঝুলছে, মদ খাচ্ছে। তারা কিন্তু ভালো, কিন্তু তার একজন আঘাত তারা সহ্য করতে পারছে না। তারা অল্পতে তারা অতীত স্মৃতিতে নস্টালজিক হয়ে যায়, তারা একটা ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন সার্ভাইভ করতে পারে না তারা। আমরা যেমন ফাইট করে করে এই 55 বছর বয়স, 56 বছর বয়স পর্যন্ত ডিপ্রেশন সার্ভাইভ করে করে চলছে, তারা কিন্তু ডিপ্রেশন সার্ভাইভ করতে পারে না। আজকালকার সন্তানকে নিয়ে খুব ভয়। আপনি অশিক্ষিত বলেন আর উচ্চশিক্ষিত করেন, এই সন্তানগুলোকে নিয়ে কিন্তু খুবই ভয়। উচ্চশিক্ষিত সন্তানকে নিয়ে বেশি ভয়, কোনো কষ্ট, কোনো কটুকতা সহ্য করতে পারে না, কোনো দীর্ঘসূত্রিতা সহ্য করতে পারে না, নিয়ম নীতির মধ্যে থাকতে চায়। আবার অনেক সন্তান আছে প্রতারকও, যেমন প্রতারক আছে তেমনি ভালো সন্তানও আছে। তারা একটু আঘাত কত এই যে কিছুদিন আগে ইলেমা বলে একটা মেয়ে মারা গেল ঢাকা ইউনিভার্সিটির, কি পরিমাণ, এই যে চন্দ্রিকা একটা মেয়ে ওইদিকে মারা গেল রাজশাহী ইউনিভার্সিটির, এই যে মেয়ে সুইসাইড করলো, এই যে কি পরিমাণ মানুষকে এক্সপ্লয়েট করছে, কি পরিমাণ মানুষকে করে মানুষকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই সমাজ থেকে উত্তরণ পাবো কিভাবে? আমাদের দেশ ভাগ, বাঙালি ভাগ, যা কিছু বলি না কেন, সব ভাগ হয়তো আমাদের সাধারণ মানুষের কোনো মুক্তি নেই। দিনকে দিন আমরা একদম অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আমাদের সমাজ বলতে কিছু নাই, আমাদের সংস্কৃতি বলতে কিচ্ছু নাই, আমাদের কালচার বলতে কিচ্ছু নাই। একটা মেয়ের 2টা 3টা 4টা বিয়ে করছে, কেন বিয়ে করছে? তারা টিকতে পারছে না, তারা কষ্ট পাচ্ছে, তারা তাদের মেয়েদের মন কোমল থাকে, তারা নীতি আদর্শের সাথে, প্রতারকদের সাথে লাইফ পার্টনার করে না, তারা মিলাতে পারছে না। দেখবেন আপনি, সাধারণ মানুষের এগুলো আসে না, কিন্তু সবিজের মানুষ দেখবেন প্রায় 2টা 3টা 4টা বিয়ে করছে। কেন করছে? এই যে সফট মনের মধ্যে আঘাত লাগে। অনেক ছেলেও পারছে না। আমি আমার চোখের সামনে একটা ভালো ছেলে, তার কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কিসের জন্য ডিভোর্স হয়েছে? মেয়েটা বিয়ের পরেই জানলো যে মেয়েটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তুই ছেলেটার জীবন নষ্ট করলি কেন? তুই তাকে বিয়ে করলি কেন? সে একটা উচ্চশিক্ষিত, একটা IBA গ্রাজুয়েট একটা ছেলে। আমি শুনে অবাক হয়ে গেছি, একটা IBA গ্রাজুয়েট ছেলে, শুধু IBA পাস করছে এমনি থেকে না,
তো তার একটা ডিভোর্স হয়ে গেল, তো তুমি এই মেয়েটা এই ছেলেটাকে বিয়ে করলো কেন? যেমন ছেলেরা প্রতারিত হচ্ছে তেমন মেয়েরা প্রতারিত হচ্ছে, যেমন ছেলেরা প্রতারক তেমন মেয়েরা প্রতারক, যেমন ছেলেরা ভালো আছে তেমনি মেয়েরাও ভালো আছে। এই ভালো সন্তানগুলার জন্যই যত সব কষ্ট। তো আজকে অনেক কথা বললাম, ভেবে চিন্তে যে খুব একটা লাইভে আসছি তা কিন্তু না। দিদি কেমন আছে? অ্যাডভোকেট উজ্জ্বল সরকার, ভালো আছি রে ভাই, তোমার অনেক ছবি দেখি, তোমার বাচ্চার ছবি দেখি। দিলীপ দাস, আমার দিলীপ দাস দেখছেন ঝাড়গ্রাম থেকে। দিলীপ দাস দাদাভাই আমার, আমি গিয়েছিলাম ঝাড়গ্রাম, সেখানে পেয়েছিলাম শিলচর আরেক দিলীপ দাস দাদাভাই, উনিও খুব অসুস্থ, ওনার জন্যই আমি সবার কাছে আশীর্বাদ চেয়েছি। দিলীপ দাস, ভালো বিশ্লেষণ। দাদাভাই আপনি আমার ঝাড়গ্রামের দাদাভাইকে বলছি আপনি পুরো লাইভটা আমার দেখবেন। এত কিছু তো বলতে পারি না, বলার সময় নাই, অনেক কিছুই বললাম। তো আজকের লাইভটা আমি উৎসর্গ করলাম। আর পৌষ পার্বণের আরেকটা দিকও আছে, কিন্তু ওই দিন কিন্তু দেবতারা অসুরদের সাথে যুদ্ধে জয়ী হয়েছিলেন, সেটাও একটা কিন্তু একটা ব্যাপার আছে এখানে। দেবতারা অসুরদের, সেই জন্য এই দিনটার গুরুত্ব আছে, সেটাও আমি বলি নাই। আর ফসলি উৎসবও হয়, সাকরাইন উৎসব হয়, গুড়ি উড়ানো উৎসব হয় পৌষ পার্বণের দিনে, অনেক কিছুই বলা হয় নাই। আর আবার এটাকে আবার ফসলি উৎসবও বলা হয়। আর দক্ষিণ এশিয়ায় এটা পালিত হয়, বাংলাদেশে ভারতে এটার নাম পৌষ সংক্রান্তি, নেপালে মাঘী সংক্রান্তি, থাইল্যান্ডে সংক্রান্ত, কম্বোডিয়ায় মহা সংক্রান্ত, মিয়ানমারে এটা তিংয়ান, মকর সংক্রান্তি। এই যে এই নামগুলো আমি যে দুই একটা দেশে পালিত এটা জানতাম, বাট মোহাম্মদ শফিকুল ইসলামের একটা লেখা থেকে সংক্রান্তি পালন ও আধিকতা থেকে এই নামগুলো নিয়েছি। মোহাম্মদ শফিকুল ইসলাম ইন্টারনেটে। পৌষ সংক্রান্তি নেপাল, মাঘে থাইল্যান্ডে সংক্রান্ত, কম্বোডিয়া থেকে মহা সংক্রান্ত, মিয়ানমার থেকে তিয়ান, মকর সংক্রান্তি। এই হলো পৌষ সংক্রান্তির বৈশিষ্ট্য। এই হলো আমার দেশ, এই হলো স্বাধীন বাংলাদেশ। আমি স্বাধীন বাংলাদেশের সন্তান। বঙ্গবন্ধুর জন্য আজ আমি বারবারই বলি, উর্দুতে কথা বলতাম, হয়তো এতদিনে আমরা উর্দুতে আমাদের অস্তিত্বই থাকতো না। বঙ্গবন্ধু আমাদেরকে এত কিছুর পরে, এত ফাইটের পরে, এত যুদ্ধের পরে সেই আকাশ পথের সংযোগ, পাকিস্তানের ভিত্তি নেই সেখানে, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের পূর্ব বাংলা হয়ে গেল পশ্চিম পাকিস্তান। আমার কাছে এটা মিরাকুলাস লাগে এখনো। একটা কি করে হয়, যার সাথে ল্যান্ডের কোনো সংযোগ নেই, এটা কি করে হয়? এটা কি এই বুদ্ধিজীবীদের কাজ ছিল এগুলা? এই সাধারণ মানুষের জীবনকে এত কষ্টের মধ্যে ফেলে দিয়ে যাওয়া? যাই হোক, আমরা যেখানে যেভাবে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের সমাজটা অনেক সুন্দর হোক, প্রতারণা মুক্ত সমাজ হোক। সব জায়গায় রাজনীতি ঢুকে গিয়েছে, সব জায়গায় রাজনীতি, পুঁজিবাদ আর রাজনীতি সব জায়গায় ঢুকে গিয়েছে। আর বড়বাদ, জাতীয়তাবাদ এখন হিন্দু মুসলিম বিদ্বেষ, ভাই হিন্দু মুসলিম বিদ্বেষ, আমরা মানুষ ভাবি, সবাই আমরা মানুষ হই, আমরা তো মানুষ ভাই, আমরা তো মানুষ, যার যার ধর্ম তার ব্যক্তিগত, আমরা মানুষ ভাই, সবাই আমরা মানুষ হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এটুকুতেই, এখানে লাইভ শেষ করছি। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আবার বলি, লাইভটা আমি আমার মাস্টারমশাই উস্তাদ মীর কুমার নন্দীকে আমি উৎসর্গ করলাম। আমি আবার বলি, একটা প্রতিবিম্ব যাকে বলে, দেশমাতৃকার প্রতিবিম্ব উস্তাদ মীর কুমার নন্দী। যারা ওনার কাছে গিয়েছে, যারা ওনাকে দেখেছে, তারা জানে কম কথা বলতেন, পান খেতেন, এত পান, আমি 2-3 বার পান নিয়ে গিয়েছি, এত মিষ্টিবাসী, একদম কম কথা বলতেন। তার মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সব তার ছাত্র। এত ভালো রবীন্দ্রসঙ্গীতে, এত ভালো ক্লাসিক্যালে। তো তাকে আমি আমার লাইফটা আজকে উৎসর্গ করলাম। আবার বলি, যদিও মাতর দিব্য আলোকে ঘেরা আছে আজ আধার গুর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। আমরা গুছাবো মাতর কালিমা, মানুষ আমরা নহি কমেশ, দেবী আমার সাধনায় আমার স্বর্গ, আমার দেশ। দেবী আমার সাধনায় আমার স্বর্গ, আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে উঠছে আমার দেশ। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার দেশ।
কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ বেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে উঠছে আমার দেশ, সপ্ত কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। ডিএলআই গানটা যখন লিখেন তখন সপ্তকুটি লিখেছিলেন, সপ্তকুটি। এবং বাংলাদেশের অনেক শিল্পী যেমন রেজনা চৌধুরী বন্যা, তারপরে সাদি মাহমুদ, তারা সবাই কুটি কুটি, অনেকেই কুটি কুটি। পরে তো সপ্তকুটি লেখার সময় রাইটারের চিন্তায় একটা জায়গা স্থিত হয়ে যায়, ওই সময় ওই সংখ্যাটা ছিল। পরে এটা কুটি কুটিতে অনেকেই নিয়ে আসছেন। আমি সপ্তকুটিও বললাম, কুটি কুটিও বললাম। সবচেয়ে বিনম্র শ্রদ্ধা, আমার কোনো ভুল ভ্রান্তি আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি হঠাৎ করে লাইভে বসে যে বয়স, শরীর সবকিছু এখন আর পেরে উঠতে পারি না একটা লাইভ টেনে নিয়ে যাওয়া এবং লাইভে কিছু কথা বলা। লাইভ করলেই তো হয় না, আমার চেহারা দেখানোর জন্য আমি লাইভে আসবো না। আমি যদি আমার একটা লাইন, একটা শব্দেও যদি আমার একটা সন্তান উপকৃত হয়, সেটার জন্য আমার লাইভে আসে। আমি লাইভটা সেটাই, লাইভ মানেই সেটাই মনে করি। আমরা তো এই যে পুঁজিবাদী, এই যে সামন্তবাদী, এই যে চরিত্রহীনদের বিভিন্ন যে সমস্ত ঘটনা আমরা আমাদের কানে আসে শুনি, আমরা তো চাইলেই তো কোনো একটা মিডিয়ার মধ্যে কোনো একটা কিছু গিয়ে করতে চাইলেও পারি না। আমরা হয়রানির শিকার হয়েছি, যে বিড়ম্বনা বারবার যেত, দন্যা দিত, এগুলো সম্ভব না। ফেসবুক থাকায়, ফেসবুকের পজিটিভ দিক আছে, ফেসবুক থাকায় আমরা এই কথাগুলা আমরা বলতে পারছি। একটা সন্তান আমার উপকৃত হতে পারছে। আমার প্রথমেই দেখেন আজকাল লাইভে আমার প্রথমেই দুইটা সন্তানই আমাকে মা ডাকে। হাসিবুল মুর্শিদাবাদ থেকে, আর তিতুমির কলেজে পড়তো অপি, সে দুইটা প্রথমেই আমি তার দুইজনকে পেয়েছি। আমার দুইটা ছেলেই আমার লাইভটা স্টার্টটাই তারা দেখছিল, আশিক মাহমুদ অপি। সবাই ভালো থাকুন। আমি এই সন্তানগুলোর জন্য আসছি, মুস্তারের জন্য আসছি, যদুনন্দন কুণ্ডর জন্য আসছি, বিশেষ করে শাশ্বতী ভট্টাচার্য, জয়ন্তী দত্ত, তারপরে এখানে অঞ্জন দাসকে দেখছি, উজ্জ্বল সরকারকে, আমার অ্যাডভোকেট উজ্জ্বল সরকার, আমার চট্টগ্রাম বারের আমার ভাই, আমার কলিগ দিলীপ দাস ঝাড়গ্রাম থেকে, দাদাভাই সজল কুমার দাস, সবাই আমরা যেন ভুলে যাই, আমরা যেন ভেদাভেদ ভুলে যাই। এই যে বারবার আক্রমণ, ওখানে সংখ্যালঘু নামে সংখ্যালঘুর উপরে ওই দেশে আক্রমণ, এই দেশে সংখ্যালঘু নামে সংখ্যালঘুর উপরে আক্রমণ, ওই দেশে সংখ্যালঘু নামে সংখ্যালঘুর উপরে আক্রমণ, এই সমস্ত ঊর্ধ্বে যেন আমরা যেতে পারি। 2 দিনের জীবন, আজ আছি কাল নাই। এত সব নোংরামি, মানুষের এত কপটতা, এত বিষ সমাজে ছড়ায়, কি লাভ? যে যেভাবে আছি আমরা, যে যেভাবে জন্ম নিচ্ছি, যে 4 করে জন্ম নিচ্ছি, যে ধর্ম বিলং করি, আমরা তাতেই সৃষ্ট থাকি, তাতেই ভগবান মনে হয়, বিধাতা মনে হয়, আল্লাহ মনে হয়, রাব্বুল আলামিন আমরা বলি, বুদ্ধ বলি, আমরা বলি, যিশু বলি, তাতেই মনে হয় তারা খুশি হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা।